আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমাদের ক্লাস 6 এর ফ্রি ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি এবং তোমাদের টিচার হিসেবে আমি থাকছি মুনতাহানুর মিম। আমি পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়। তো আজকে আমাদের শেষ ফ্রি ক্লাস থাকছে ক্লাস 6 এর জন্য। তো সবাই একটু কমেন্টে তোমার নামটা এবং তুমি কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও, তাহলে আমিও দেখতে পারবো আসলে কারা কারা আমাদের সাথে যুক্ত হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম সকলকে। আমাদের ক্লাস শুরু হয়ে গিয়েছে এখনই। তাসিনকে দেখছি যুক্ত হচ্ছে ঢাকা থেকে, প্রিয়া হচ্ছে আমাদের সাথে যুক্ত আছে, নাফিসা যুক্ত আছে, মুনতাহা যুক্ত আছে, মাহির যুক্ত আছে। ধন্যবাদ সকলকে। আমি অনেককে দেখছি আমাদের সাথে যুক্ত আছে। তো চলো আজকে আমরা ক্লাসটা শুরু করে দেই। মাঝে তোমাদের সাথে আরো অনেক অনেক ইন্টারাকশন হবে। সো আজকে আমাদের ক্লাসে মোটামুটি অনেকগুলো টপিক আছে। আমাদের প্রতিটা ক্লাসে কিন্তু ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারে বিভক্ত থাকবে যখন তোমরা রেগুলার ক্লাস করবে। তো আজকের ক্লাসটা দেখেই তোমরা আসলে বুঝতে পারবে যে আমাদের কন্টেন্ট আসলে কিভাবে প্ল্যান করা। তো প্রথমে ইংলিশ ফার্স্ট পেপারে আজকে আমাদের থাকছে দুটো লেসন এবং একটা পোয়েম, মানে মোটামুটি তিনটা লেসন থাকছে। খুবই ইন্টারেস্টিং লেসনগুলো। এবং তারপরে আমাদের রিটেন পার্টেরও কিছু থাকছে, প্যারাগ্রাফ রাইটিং এবং আমাদের ইনফর্মাল লেটার রাইটিংটাও থাকছে। কারণ রিটেন পার্টে কিন্তু একটা বড় মার্ক কিন্তু আসলে সাধারণত থাকে আমাদের ফাইনাল পরীক্ষা বা পরবর্তীতে বোর্ড পরীক্ষার কথা বললেও রিটেন পার্টের বড় একটা মার্ক থাকে। তো এটা থাকবে আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের জন্য। ইংলিশ সেকেন্ড পেপারে কিন্তু আমাদের আর্টিকেল থাকছে, গ্রামাটিক্যাল পার্টে আর্টিকেলের ব্যবহার, যেখান থেকে সাধারণত দেখা যায় যে ফাইনালে একটা প্যাসেজ সাধারণত থেকেই থাকে, একটা প্যাসেজ থাকে, ওখানে তোমাদের কারেক্ট আর্টিকেল ব্যবহারটা তোমাদের করতে হয়। তো চলো আজকে আমরা ক্লাসটা আর দেরি না করে শুরু করে দেই। তো প্রথমেই হচ্ছে আমাদের যেই লেসনটা আছে, থ্যাঙ্কস ফর ইওর ওয়ার্ক, এটা তোমরা বইয়ে লেসন 5 এ পেয়ে যাবে, থ্যাঙ্কস ফর ইওর ওয়ার্ক। তো চলো প্রথমে আমরা বলে নেই যে লেসন আসলে আমাদের সাধারণত পরীক্ষায় যেভাবে কোশ্চেন থাকে বা তোমরা যখন বাসায় প্র্যাকটিস করবে, একটা খুব ভালো একটা টেকনিক হচ্ছে প্রথমে সাধারণত আমাদের যে কোনো একটা রিডিং প্যাসেজ থাকে, এ ধরনের একটা টেক্সট থাকে, তারপর আমরা দেখতে পারি কিছু এমসিকিউ কোশ্চেন থাকতে পারে, কিছু শর্ট কোশ্চেন থাকতে পারে, টেবিল ম্যাচিং থাকে অথবা ট্রু ফলস থাকে। তো এগুলোতে আসলে খুব ইজিলি কারেক্ট করার একটা ওয়ে হচ্ছে প্রথমে আমরা চলে যাব কোশ্চেনগুলো একটু পড়ে, তারপর আমরা টেক্সটটা পড়া শুরু করব। কারণ যখন কোশ্চেনগুলো আমরা পড়বো তারপর টেক্সটে ব্যাক যাব, তখন টেক্সটটা পড়ার সাথে সাথে কিন্তু আমাদের অ্যান্সারগুলো আমরা খুব ইজিলি পিক করতে পারবো। তো চলো আমরা একবার একটু ট্রাই করে দেখি যে আসলে আমাদের আজকে যেই টেক্সটটা পড়বো এখান থেকে সাধারণত পরীক্ষার হলেও সাধারণত এভাবেই আমাদের টেক্সটের পরে কিছু কোশ্চেন থাকে। সো আমাদের কোন কোন কোশ্চেন বের করতে হবে, এখানে প্রথমেই আছে যে হোয়াট টাইম ডাজ বুলবুল ওয়েক আপ। মানে আমরা বুঝতেই পাচ্ছি যে একটা এই টেক্সটটা হয়তো কোন একটা ক্যারেক্টার আছে, এখানে একটা ক্যারেক্টার যার নাম বুলবুল, সে কয়টায় ঘুম থেকে উঠে সেটা আমাদের বের করতে হবে। তারপর ওয়ার ডু দ্য পিপল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ। তো শঙ্করের মানুষজন, মানে একটা এলাকার মানুষজন কোন জায়গায় রাবিশ আসলে ফেলে। রাবিশ মানে কি, কে কে বলতে পারবে বলো তো? রাবিশটার অর্থ কি? একটা জিনিস আমরা মাথায় রাখি, রাবিশকে আমরা ওয়েস্টও বলতে পারি, অর্থাৎ এটা কিন্তু আমরা বেসিক্যালি আবর্জনা যেটাকে বলি। তো আবর্জনা হচ্ছে আবর্জনা বা ময়লা, সেটাকে আসলে রাবিশ বলা হয়। রাবিশের একটা সিনোনিম বা সমার্থক শব্দ ওয়েস্ট। এটা আমরা জেনে রাখবো, কারণ অনেক ক্ষেত্রেই টেক্সট কিন্তু পড়ার সময় ভালো করে প্রতিটা শব্দের অর্থ যাতে আমরা জেনে রাখি, কারণ এখান থেকে কিন্তু সমার্থক শব্দের মতো আমাদের কোশ্চেন আসে। ঠিক আছে, আচ্ছা। তো তার মানে আমরা হচ্ছে এটাও বের করতে হবে যে শঙ্করের মানুষজন আসলে ময়লা কোন জায়গা থেকে কোন জায়গায় আসলে ফেলে। ওয়াই ডাজ বুলবুল থিঙ্ক দ্যাট অল জবস আর ইম্পর্টেন্ট। বুলবুল কেন চিন্তা করে সব চাকরি গুরুত্বপূর্ণ, সেটাও আমরা টেক্সট পড়ে বের করতে হবে। হোয়াট হ্যাপেন্ড হোয়েন বুলবুল বিকেম সিক। বুলবুল যখন অসুস্থ হয়ে গেল তখন আসলে কি হয়েছিল। তার মানে আমরা বুঝতে পারছি যে টেক্সটের ভিতরে হয়তো কোনো এক সময় বুলবুল সেই ক্যারেক্টারটা অসুস্থ হবে। পরের কোশ্চেনটা দেখি, হোয়াট উইল হ্যাপেন ইফ বুলবুল ফলস সিক অ্যাগেইন। এখানে একটা জিনিস খেয়াল করো, সাধারণত রিডিং প্যাসেজ আমরা পড়ে অ্যান্সারটা খুব ইজি করা যায়, কিন্তু এখানে কিছু কিছু কনফিউজিং কোশ্চেন দেয়। যেমন দুই জায়গায় কিন্তু বলছে যে বুলবুল অসুস্থ হলে কি হবে, কিন্তু প্রথমটা ছিল যে বুলবুল অসুস্থ হলে কি হয়েছিল, এবং পরবর্তীতে হোয়াট উইল হ্যাপেন, মানে একটা কিন্তু পাস্ট টেন্সে আছে, একটা হচ্ছে ফিউচার টেন্সে আছে। তার মানে
একবার হচ্ছে যখন অসুস্থ হয়ে গিয়েছিল তখন কি হয়েছে সেটা জানতে হবে, তারপর যখন হচ্ছে আবার ফিউচারে বা আমাদের ভবিষ্যতে যখন সে আবার অসুস্থ যদি হয়, অ্যাগেইন সে যদি আবার অসুস্থ হয়ে যায় তখন কি হবে সেই জিনিসটাও বের করতে হবে। তার মানে এই ধরনের কোশ্চেনে ভুল করা কিন্তু খুবই ইজি, খুব তাড়াতাড়ি কোশ্চেন পড়ে দেখা যায় আমরা অ্যান্সার করে দেই। তো অ্যান্সার আসলে দুইটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু দুইটা হবে, মানে ভিন্ন অ্যান্সার হবে, কিন্তু দেখা যায় যে দুটাতেই অসুস্থতার কথা বলার কারণে আমরা অনেক সময় এই ধরনের কনফিউজিং কোশ্চেনগুলো কিন্তু অ্যান্সার ভুল করে থাকি। তো এগুলো ভালো করে আমাদের বুঝতে হবে যে আসলে কি চাচ্ছে। এরপর একদম নিজের একটা অপিনিয়ন রিলেটেড কোশ্চেন, হোয়াট উইল ইউ সে টু বুলবুল ইফ ইউ মিট হিম? তুমি যদি বুলবুলের সাথে দেখা করো তখন তুমি কি বলবে? তো এটার জন্য আমাদের আগে টেক্সট পড়তে হবে। তো প্রথমে কোশ্চেনটা পড়ে নেওয়ার কারণ কি, যে এটা এভাবেই আমরা চেষ্টা করবো প্র্যাকটিস করতে। প্রথমে যে কোশ্চেনগুলো পড়ে নিলাম, অলরেডি আমরা সবাই কিন্তু জানি আমাদের টেক্সট থেকে কি কি ইনফরমেশন বের করতে হবে। তো কোশ্চেনগুলো আমি পড়েছি, তোমরাও কিন্তু কোশ্চেনগুলো দেখেছো, এটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ আমরা টেক্সট পড়ে আবার কোশ্চেনে ব্যাক করব, তখন দেখবে খুব ইজিলি আমরা যে টেক্সটটা রিডিং পড়ছি তার সাথে সাথে আমরা ইনফরমেশনগুলো ধরে ফেলছি। কিন্তু পরীক্ষার হলে একটা কমন মিস্টেক করি, আমরা প্রথমে কি করি, টেক্সটটা অনেক সময় লাগিয়ে পড়ি, তারপর আবার কোশ্চেনে যাই, কোশ্চেনে যাওয়ার পর দেখা যায় যে কোশ্চেনটা পড়ে আমরা আবার টেক্সটটাকে আবার পড়তেই হয়। তো এটা না করার জন্য ইজিলি আমরা একটা এই ট্যাকটিকটা ইউজ করতে পারি। তো চলো এবার আমরা মেইন টেক্সটে চলে যাই। তো আমরা প্রথমে বুঝতে পারছি যে বুলবুল একটা ক্যারেক্টার নিয়ে টেক্সট। তো আমরা শুরু করি, বুলবুল কালেক্টস রাবিশ ফ্রম দ্য শঙ্কর এরিয়া ইন ঢাকা। তো তার মানে আমরা কি বুঝতে পারছি, যে বুলবুল যে ক্যারেক্টারটা সে রাবিশ কালেক্ট করে। তার মানে আমরা ধরে নিতে পারছি যে বুলবুল ক্যারেক্টার আসলে কে হতে পারে বলো তো কমেন্ট সেকশনে। প্রথম আমরা ডেফিনেশনটা দেখেই বুঝতে পারছি কিন্তু বুলবুল আসলে কে, মানে এই ক্যারেক্টারটার আসলে কাজ কি। তো বুলবুলের কাজটা কি, কেউ কি কমেন্ট সেকশনে জানতে পারবে? আচ্ছা, সো বেসিকলি আমরা দুইভাবে বলতে পারি। এক কথা হচ্ছে যেহেতু সে কালেক্ট রাবিশ করে, তার মানে হচ্ছে আমরা বুঝতে পারি যে সে হয়তো আবর্জনা কালেক্ট করে, তার মানে তাকে আমরা দুইভাবে বলতে পারি। এক হচ্ছে আমরা তাকে গার্বেজ কালেক্টরও বলতে পারি, অথবা আমরা এটাও বলতে পারি যে সে একজন ক্লিনার। মানে আবর্জনা যেহেতু সে কালেক্ট করে, বেসিক্যালি সে পরিষ্কার করে, তার মানে সে একজন ক্লিনার। তো আমরা বুঝতে পারলাম যে আসলে টেক্সটটা কাকে নিয়ে, টেক্সটটা একজন গার্বেজ কালেক্টর বা একজন ক্লিনারকে নিয়ে। তো এভরি মর্নিং হি ওয়েকস আপ অ্যাট 5 o'clock অ্যান্ড ওয়াকস অ্যালং দ্য স্ট্রিটস অফ শঙ্কর টু কালেক্ট রাবিশ। মানে প্রতিদিন সকালে সে 5টা বাজে ঘুম থেকে উঠে। চিন্তা করো, আমরা কিন্তু টেক্সটটা পড়ার মাঝখানে আমরা প্রথম কোশ্চেনের অ্যান্সারটা পেয়ে গেলাম। প্রথম কোশ্চেনটা ছিল যে সে কয়টায় ঘুম থেকে উঠে, তার মানে এই যে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম, সে হচ্ছে 5 o'clock সকালবেলা হচ্ছে সে ঘুম থেকে উঠে এবং তখনই গার্বেজ কালেক্ট করা শুরু করে দেয়। এখানে একটা জিনিস মাথায় রাখো, এভরি প্লাস যখন টাইম থাকে তখন সাধারণত এটা আমাদের প্রেজেন্ট টেন্স ইন্ডিকেট করে, ঠিক আছে? সাধারণত প্রেজেন্ট টেন্স ইন্ডিকেট করে। এভরি মর্নিং, এভরি ডে এগুলো বললে সাধারণত আমাদের একদম সাধারণ বর্তমান কাল বোঝায়। তো এগুলো আমরা হালকা পাতলা একটু অ্যানালাইসিস করে জেনে রাখলে পরবর্তীতে গ্রামারের ক্ষেত্রেও কিন্তু আমাদের এই যে টেন্স যদি আমাদের আইডেন্টিফাই করতে দেয় তখন আমরা ইজিলি কিন্তু করতে পারবো। আচ্ছা, তো এরপর পিপল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ ইন প্লাস্টিক বিনস, এইটুকু পর্যন্ত খেয়াল করো। আমাদের কোশ্চেনটা কি ছিল, যে শঙ্করের মানুষজন কোথা থেকে আসলে কোথায় আসলে হচ্ছে তাদের ময়লাটা ফেলে বা রাবিশ কোন জায়গায় রাখে। তো আমরা কিন্তু সেকেন্ড কোশ্চেন আনসার পেয়ে যাচ্ছি যে তারা কিন্তু সাধারণত প্লাস্টিক বিনের মধ্যে রাখে এবং তারপর কি করে, অ্যান্ড লিভ দেম ইন ফ্রন্ট অফ দেয়ার হাউসেস। ইন ফ্রন্ট অফ মানে সামনে, তারা একদম তাদের বাসার সামনে হচ্ছে এই ময়লার এগুলো একটা প্লাস্টিক বিন বা একটা প্লাস্টিকের পাত্র বা বালতি বলা যায়, সেখানে রেখে তার বাসার সামনে দরজার সামনে রেখে দেয়। তো বুলবুল ওয়ার্কস ফ্রম ডোর টু ডোর টু কালেক্ট দেম। অবশ্যই বুলবুল যেহেতু একটা গার্বেজ কালেক্টর, সে প্রতি হচ্ছে ডোর টু ডোর বা বাসা থেকে বাসাতে গিয়ে সে এই গার্বেজ গুলো কালেক্ট করে। সামটাইমস দ্য বিনস আর ভেরি ডার্টি অ্যান্ড দে স্মেল ব্যাড। স্বাভাবিকভাবে এই সামটাইমসও কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের একদম প্রেজেন্ট টেন্সটা বোঝায়। সামটাইমস যখন থাকে তখন কিন্তু সাধারণত বাক্যটা প্রেজেন্ট বা বর্তমান কালে হয়। জি, আমি দেখছি অনেকে কিন্তু আমার কোশ্চেনগুলোর একদম কারেক্ট অ্যান্সার দিচ্ছ, ধন্যবাদ সবাইকে। এভাবেই সবাই হচ্ছে একদম ইন্টারেক্ট ভাবে ক্লাসটা করো। আচ্ছা, তারপর খেয়াল করো, বাট বুলবুল ডাজ নট মাইন্ড, হি টেকস আউট এভরিথিং ফ্রম দ্য বিনস অ্যান্ড পুটস দেম ইন হিজ ভ্যান। তো এখানে একটা জিনিস খেয়াল করো যে এখানে বেসিকলি আমাদের পুরা টেক্সটার কিন্তু আমরা
টাইটেল দেখে বুঝতে পারছি যে থ্যাঙ্কস ফর ইওর ওয়ার্ক, মানে তোমার কাজের জন্য ধন্যবাদ। সাধারণত কিছু কিছু জব বা কিছু কিছু চাকরি থাকে যেটা সাধারণত খুব একটা আমরা দেখা যায় যে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, একটা সমাজে আমাদের ভালোভাবে জীবনযাপনের জন্য আসলে তাদের সাহায্য অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু তেমন একটা অ্যাকনলেজ বা তেমন একটা কিন্তু তাদেরকে আমরা হচ্ছে তাদেরকে থ্যাংক ইউ বলা হয় না, অ্যাকনলেজ করা হয় না। তো এরকমই একটা হচ্ছে কাজ, যারা হচ্ছে গার্বেজ কালেক্ট করে তাদেরকে দেখা যায় সাধারণভাবে আমরা খুব একটা গুরুত্ব অনেক ক্ষেত্রে দেয়া হয় না, তারা যতটুকু ইয়ে করে। তো এখানে কিন্তু এই লাইনের মাধ্যমে তার কিন্তু একটা তার যে আত্মত্যাগের একটা কথাও কিন্তু প্রকাশ পাচ্ছে। যে একটা জিনিস খেয়াল করো যে বিনস আর ডার্টি অ্যান্ড দে স্মেল ব্যাড, মানে অবশ্যই এই ময়লার বালতিগুলো খুব ময়লা থাকে এবং তাদের খুবই দুর্গন্ধযুক্ত থাকে, বাট বুলবুল ডাজ নট মাইন্ড। এটা দ্বারা কি বোঝানো হচ্ছে? বুলবুল ডাজ নট মাইন্ড দিয়ে দ্বারা অবশ্যই কি আসলে তার কোনো কিছু যায় আসে না? অবশ্যই তার যায় আসে, কিন্তু কথা হচ্ছে দেখা হচ্ছে যে বুলবুল সাধারণত তার কাজই যেহেতু এটা, তো তার সে এই রোলটাকেই সে একসেপ্ট করে নিয়েছে। এবং যদিও এটা খুবই দুর্গন্ধযুক্ত বা যদিও হচ্ছে তার একটা স্বাভাবিক সুস্থ মানুষের এটা খারাপ লাগারই কথা, কিন্তু বুলবুলের আসলে খারাপ লাগে না, কারণ সে তার কাজটাকে এভাবে একসেপ্ট করে নিয়েছে। তো এই লাইনটার মাঝখানে কিন্তু অন্তর্নিহিত একটা অর্থ আছে, যে তাদের যে স্যাক্রিফাইসটা এটা কিন্তু অন্তর্নিহিত একটা অর্থ আছে, এটার মাধ্যমে কিন্তু উঠে এসেছে। হি টেকস আউট এভরিথিং ফ্রম দ্য বিনস। এই যে টেকস আউট দেখছি, এটা কিন্তু একসাথে একটা ভার্বের কাজ করছে। টেকস আউট অর্থ হচ্ছে বের করে না, তো সে সবকিছু হচ্ছে সাধারণত বালতি থেকে বের করে নেয় এবং পুটস দেম ইন হিজ ভ্যান, এবং সে ভ্যানের মধ্যে মানে তার যে গাড়িটা আনে সে গাড়িটার মধ্যে রাখে। হি বিলিভস দ্যাট অল জবস আর ইম্পর্টেন্ট। তো সে এটা বিশ্বাস করে যে সব রকমের চাকরি কিন্তু গুরুত্বপূর্ণ। সে যে এটা বিশ্বাস করে তার কিন্তু কাজে এটা প্রকাশ পেয়েছে, কারণ হচ্ছে যদিও এটা অনেক দুর্গন্ধযুক্ত ময়লা হোক, সে কিন্তু খুব একটা মাইন্ড করে না, মানে সে এটা একসেপ্ট করেই নিয়েছে যে তারও কিন্তু সবার যেমন সমাজে এক একটা রোল, এক একটা হচ্ছে কোন একটা দায়িত্ব পালন করতে হয়, তার দায়িত্বও এটা, এভাবে সে জিনিসটাকে মেনে নিয়েছে। তো তার কারণে সে মনে করে সব জবই কিন্তু আসলে গুরুত্বপূর্ণ, সকল চাকরি গুরুত্বপূর্ণ। হি ওয়ার্কস হার্ড এভরিডে টু কিপ দিস এরিয়া ক্লিন। এখানে খেয়াল করো এই যে এভরিডে আছে, এভরিডেও যখন থাকে তখন সাধারণত বর্তমান কালের আমাদের সেন্টেন্সটা হয়। তো যখন সাধারণত এভরিডে, এভরি উইক, এভরি মান্থ এগুলো যখন থাকে, এভরি প্লাস কোনো যদি টাইমের ইন্ডিকেশন থাকে, তাহলে চিন্তা করে দেখবে যে এই সেন্টেন্সগুলো কিন্তু সাধারণত বর্তমান কালে হয়। বিনস অর্থ হচ্ছে পাত্র। সাধারণত এখানে আসলে বিনস বলতে বালতির মতো বোঝানো হচ্ছে, ময়লা আসলে রাখে যে পাত্রে সেটাকে বলা হচ্ছে বিনস। ঠিক আছে, তো আই গেস সবাই আমাদের সেম পেজে আছো। আজকে ক্লাসটা ক্লাস 6 এর। তোমরা চাইলে যারা ফেসবুকে যুক্ত আছো, ফেসবুক লাইভে, চাইলে তোমরা তোমাদের সহপাঠীদেরকে আসলে মেনশন করতে পারো তোমাদের সাথে ক্লাসটা করার জন্য। ঠিক আছে, সো তারপর আমরা খেয়াল করি লাস্ট মান্থ বুলবুল ওয়াজ সিক ফর 2 days। এখানে একটা জিনিস খেয়াল করি, লাস্ট মান্থ যেহেতু আছে, লাস্টের পরে যদি মান্থ, উইক, ডে এগুলো থাকে তখন আবার পাস্ট টেন্স ইন্ডিকেট করা হয়। এখানেও সেন্টেন্স খেয়াল করো, এখানে ওয়াজ কেন আছে? লাস্ট মান্থের কারণে কিন্তু এই জিনিসটা পাস্ট টেন্সে হয়েছে। তো এই হিসেবে আমরা কিন্তু কিছু কিছু ইন্ডিকেটর দিয়ে সেন্টেন্সের টেন্স বা সেন্টেন্সের কালটা বুঝতে পারবো। তো এখানে খেয়াল করো, আমরা কিন্তু সে যে অসুস্থ হয়ে কি হয়েছিল সেরকম একটা কোশ্চেন ছিল। তো লাস্ট মান্থ, আগের মাসে হচ্ছে সে 2 দিন অসুস্থ ছিল। তো 2 দিন অসুস্থ পর আসলে কি হলো? তো 2 দিন অসুস্থ থাকার কারণে সে কিন্তু এসে গার্বেজ বা ময়লা কালেক্ট করতে পারেনি। তো হি কুড নট কাম টু কালেক্ট দ্য রাবিশ। দ্য পিপল অফ শঙ্কর ওয়ার ইন গ্রেট ট্রাবল। তো বেসিকলি আসলে কি হয়েছিল? এই যে দেখো, আমরা কিন্তু আরেকটা কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছিলাম যে পিপল অফ শঙ্কর তারা কিন্তু অনেক বড় একটা ট্রাবলে ছিল। কেন ট্রাবলে ছিল? স্বাভাবিকভাবেই তোমরা গেস করতে পারছো যে দে গট পাইলস অফ রাবিশ ওয়েটিং ইন ফ্রন্ট অফ দেয়ার হাউসেস। তারা কি করে? সাধারণত যেহেতু তারা ময়লা একটা বালতিতে প্লাস্টিক বিনে রেখে বাসার সামনে রেখে দেয়, যেহেতু 2 দিন ধরে গার্বেজ কালেক্টর আসেনি, সেহেতু এগুলো পাইলসে মানে স্তূপের পর স্তূপ হচ্ছে এটা জড়ো হতে থাকে। তো স্বাভাবিকভাবে এই ময়লা যদি জড়ো হতে থাকে তাহলে কি হবে? দ্য হোল এরিয়া বিকেম ডার্টি অ্যান্ড আনহাইজেনিক। তার মানে আমরা দুটো জিনিস জানতে পারলাম, যে পুরো এরিয়াটা, পুরো জায়গাটাই হচ্ছে ময়লা এবং অস্বাস্থ্যকর হয়ে যায়। আনহাইজেনিক মানে অস্বাস্থ্যকর। ওয়েন বুলবুল গট ওয়েল হি কেম ব্যাক টু শঙ্কর। মানে বুলবুল যখন সুস্থ হয়ে যায় তখন সে আবার শঙ্করে আসে। হি কালেক্টেড এভরিথিং ফ্রম অল দ্য বিনস। তাহলে চিন্তা করো, সে কিন্তু তার রোল বা তার এখনো দায়িত্বটা সে তারপরও পালন করে। সে সুস্থ হয়ে যাওয়ার পর আবার এসে সবগুলো বিন থেকে ময়লা কালেক্ট করে। বুলবুল ডাজ নট ওয়ান্ট টু ফল সিক অ্যাগেইন। সে আবার অসুস্থ হতে চায় না। কেন সে অসুস্থ হতে চায় না? হি রিয়েলাইজেস, এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করো, ইফ হি স্টপস ওয়ার্কিং ইভেন ফর আ ফিউ ডেজ অনলি দ্য হোল এরিয়া উইল টার্ন ইনটু আ বিগ ডাস্টবিন। এখানে কিন্তু
সম্পূর্ণ টেক্সটের একটা কথা চলে আসছে, মূল কথা। আমরা যে থ্যাঙ্কস ফর ইওর ওয়ার্ক কেন আমরা বলবো, কেন তাদের প্রতি কৃতজ্ঞতা আসলে জ্ঞাপন করা উচিত, কারণ সে যদি আসলে এরপর সে অসুস্থ হতে চায় না, কারণ সে যদি অসুস্থ হয় সে এটা রিয়েলাইজ করতে পারে যে সে যদি ইভেন এরপর আবার অসুস্থ হয়, পুরো বড় জায়গাটাই একটা বড় ডাস্টবিনে রূপান্তর হবে, কারণ সবাই সবার ময়লা রেখে যাবে কিন্তু আসলে ক্লিন করার কেউ থাকবে না। সে যেহেতু ক্লিনার বা সে যেহেতু গার্বেজ কালেক্টর, তো এক্ষেত্রে তার যেই আসলে কন্ট্রিবিউশনটা একটা সোসাইটি বা সমাজে আসলে তার যেই বড় কন্ট্রিবিউশনটা, সেটা কিন্তু এই লাস্ট লাইনে চলে আসছে। তার মানে আমরা কি ধরতে পেরেছি পুরা টেক্সটটা? ঠিক আছে, তো চলো এবার হচ্ছে আমরা দেখি যে বলো তো কোন টাইমে বুলবুল আসলে উঠে। এবার হচ্ছে সবাই অ্যান্সার করবে। অলরেডি কিন্তু একবার আমাদের কোশ্চেন পড়ে আমরা একবার পড়ে ফেলেছি, দেখি অ্যান্সারে কে কে পারছো। ভেরি গুড, তাসনিমা লাম অ্যান্সার করেছে, আমি শুভ্রা, জুবায়ের, রেহান, আমি অনেকের অ্যান্সার দেখতে পাচ্ছি একদম কারেক্ট। অদ্রিতা অ্যান্সার করেছে, তামজিদ অ্যান্সার করেছে, মানে 5 o'clock। আমরা কিন্তু এটা পেয়েই গেছি, তার মানে আমরা বুঝতে পারছি প্রথমে যখন আমরা কোশ্চেনটা পড়ে তারপর যাবো, এটা তোমরা পরীক্ষার হলেও করতে পারো। প্রথমে দেখা যায় যে আমরা কমন মিস্টেক করি, পুরো টেক্সটটা না পড়ে প্রথমে কোশ্চেনটা ভালো করে পড়ে তারপর চাইলে তুমি 2বার অথবা 3বারও চাইলে টেক্সটটা পড়তে পারো, তখন দেখবে ইজিলি তোমার কোশ্চেন অ্যান্সারগুলো। কোশ্চেন অ্যান্সার সাধারণত এই ধরনের আমাদের শর্ট কোশ্চেন থাকে। তো শর্ট কোশ্চেনে তোমার এক লাইনে, অনেক ক্ষেত্রে দেখা যায় এক লাইনে তোমার অ্যান্সারটা হয়ে যায়, অনেক ক্ষেত্রে তোমার 2টো সেন্টেন্স লেখা হতে পারে। তারপর তোমার সাধারণত এভাবেই হচ্ছে তোমার অ্যান্সারটা করতে হবে। এটা ছাড়াও দেখা যায় অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের ট্রু ফলস থাকে অথবা টেবিল ম্যাচিং থাকে, সেগুলো আমরা পরবর্তীতে দেখবো। ওয়াই ডু পিপল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ, তারা কোন জায়গায় রাবিশ ফেলে, কে অ্যান্সার করতে পারবে দেখি খুব দ্রুত। এটা তো আমরা 5 o'clock পাচ্ছি। কোন জায়গায় বলো তো, তারা কোন জায়গায়? ভেরি গুড, একটা প্লাস্টিক বিনে। প্লাস্টিক বিন, অর্থাৎ তারা সাধারণত একটা প্লাস্টিক বিনে ফেলে। তারপরে অ্যান্সার গুলো দেখি যে কেন বুলবুল চিন্তা করে অল জবস আর ইম্পর্টেন্ট, কারণ এখানে কিন্তু নিজের মতো করে সুন্দর করে টেক্সটটা পড়ে তোমার যেটা মনে হয় সেভাবে লিখতে পারো। তো এখানে আমরা লিখতে পারি কারণ বুলবুল চিন্তা করে যে প্রত্যেকটা আসলে জব বা প্রত্যেকটা চাকরিরই কিন্তু সমাজে একটা কন্ট্রিবিউশন আসছে, স্পেসিফিক একটা কন্ট্রিবিউশন আছে ইন আ সোসাইটি, যার কারণে সে চিন্তা করে সব জবই কিন্তু ইম্পর্টেন্ট। হোয়াট হ্যাপেন্ড হোয়েন বুলবুল বিকেম সিক, কি বুলবুল যখন অসুস্থ হয়ে গেছে তখন কি হয়েছিল এটাও আমরা জানি। তখন কি হয়েছিল যে সব পুরো এরিয়ার মানুষজন অনেক একটা বড় ট্রাবল বা একটা বড় হচ্ছে ঝামেলায় পড়ে গিয়েছিল। কেন ঝামেলায় পড়ে গিয়েছিল? কারণ তারা সবাই যদিও ময়লাটা বাহিরে রাখে কিন্তু ক্লিন করার আসলে কেউ ছিল না। তারপর এটা যদি আবার হচ্ছে সে যদি আবার অসুস্থ হয়ে যায় তখন কি হবে? পুরো এরিয়াটা একটা বড় ডাস্টবিন হয়ে যাবে। এগুলো কিন্তু একদম হচ্ছে সুন্দর করে একদম আন্ডারলাইন করে দেওয়া আছে অ্যান্সার গুলো। তারপর হোয়াট উইল ইউ সে টু বুলবুল ইফ ইউ মিট হিম, এটা তোমার একদম নিজের যেটা তোমার মনে হয় সেভাবে তুমি বলতে পারো। যেমন আমার যদি বুলবুলের সাথে দেখা হয় আমি কি বলবো, যে আমি হয়তো এটা বলবো যে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কন্ট্রিবিউশন ইন দিস সোসাইটি, তাই না? মানে তোমার এই সোসাইটিতে কন্ট্রিবিউশনের জন্য অনেক অনেক ধন্যবাদ, অথবা থ্যাংক ইউ ভেরি মাচ ফর হেল্পিং আস লিভ আ বেটার লাইফ, তাই না? এভাবে সুন্দর করে সিম্পল ভাবে তোমার যেটা মনে হয় বুলবুলকে, যেটা আসলে এটা নিজের চিন্তা ভাবনারও কিছু কোশ্চেন থাকবে হয়তো। তো এরকম আমরা হচ্ছে সাধারণত কিছু কোশ্চেন থাকে স্পেসিফিক, তোমার শুধুমাত্র ইনফরমেশন বের করতে হবে। যেমন আমরা 5 o'clock প্লাস্টিক বিন বের করছি, কিছু কিছু সম্পূর্ণ টেক্সট পড়ে তোমার তারপর যেটা বুঝে দিতে হবে। যেমন হচ্ছে আমাদের সি এবং আমরা এফটা পাচ্ছি। তো এরপর আবার কিছু কিছু কোশ্চেন আসে একদম ডাইরেক্ট হচ্ছে 2-3 লাইনে হয়তো ভালো করে দেওয়া আছে, তুমি ওটাকে সুন্দর করে কনসাইজ করে 1 লাইনে 2 লাইনে নিজের মতো করে লিখতে হবে। তো এভাবেই আমাদের সাধারণত থাকে। এবার এটা আমাদের থাকলো একটা হোমওয়ার্কটা আমাদের একদম ক্লাসটা শেষ পর্যন্ত তোমরা করতে হবে, কারণ ক্লাস শেষে কিন্তু আমাদের রিটেন পার্ট বা এটার পরে আমাদের রিটেন পার্টেরও কিছু থাকবে। তো রিটেন পার্টটা ভালো করে করলে, প্যারাগ্রাফ রাইটিং ভালো করে তুমি করতে পারলে তখন তুমি কিন্তু হচ্ছে এটা খুব ইজিলি করতে পারবে। তো সাধারণত এটা আবার বলে রাখি, প্যারাগ্রাফ কিন্তু তোমাদের আসে ফাইনালে, তো এটাতে একটা বড় একটা মার্ক কিন্তু সাধারণত থাকে। তো প্যারাগ্রাফে ভালো মার্ক করার জন্য এখন থেকেই রেগুলার প্যারাগ্রাফ প্র্যাকটিসের মধ্যে থাকবে। তোমাদের ইংলিশ ফর টুডেতে কিন্তু দেখবে অনেক অ্যাক্টিভিটির মধ্যেই কিন্তু প্যারাগ্রাফের অ্যাক্টিভিটি আছে।
এখানে যদিও কম্পোজিশন আছে, কম্পোজিশনে তোমার বেসিক্যালি 3-4টা প্যারাগ্রাফ মিলাই তোমার বড় করে লিখতে হবে। তো এখানে সাধারণত ফাইনালে তোমাদের প্রশ্ন থাকবে, কয়েকটা প্রশ্ন তোমার অলরেডি দিয়ে দেওয়া থাকবে, যেমন এরকম কিছু প্রশ্ন থাকবে। প্রশ্নগুলোর অ্যান্সারগুলো সিকোয়েন্স অনুযায়ী বা ধারাবাহিকভাবে তুমি প্রশ্নগুলোর অ্যান্সার সুন্দর করে লিখে একটা প্যারাগ্রাফে উপস্থাপন করতে হবে। এটাই বেসিক্যালি প্যারাগ্রাফ, মানে নিজে থেকে যে খুব একটা তোমার কঠিন আসবে এরকম কিছু না। তোমার প্রতিটা প্রশ্নের অ্যান্সারই তোমার সুন্দর ধারাবাহিকভাবে লিখে তোমার একটা সুন্দর প্যারাগ্রাফ তৈরি করতে হবে। আচ্ছা, তো তার মানে আমরা বুঝতে পারছি এটা আমরা বাসায় করব। তো অনেক ধরনের এখানে হচ্ছে থিঙ্ক অফ আ পারসন হু হেল্পস ইউ লিভ ওয়েল, যে কোনো একজন মানুষ হতে পারে। যেমন আমি তোমাদেরকে কিছু অপশন দিয়ে দিই, তোমরা যে কোনো নিজের কাছে যেটাই মনে হয় যে এরকম একজন মানুষ যার হয়তো যার জবটাকে হচ্ছে সোসাইটিতে অনেক ভালো কন্ট্রিবিউশন আছে, বা যে যাদেরকে হয়তো আমরা খুব একটা কৃতজ্ঞতা বোধ দিতে প্রকাশ করতে পারি না কৃতজ্ঞতা, তো এরকম চিন্তা ভাবনা করতে পারো। যেমন আমি হচ্ছে খুব সিম্পলি তোমরা ফার্মার নিয়ে লিখতে পারো, কেউ ফার্মার মানে কৃষককে নিয়ে লিখতে পারো। এটা ছাড়াও আমরা আর কি হতে পারি, শপকিপারকে নিয়ে লিখতে পারো, শপকিপার বা হচ্ছে দোকানদার। সাধারণত এদের কন্ট্রিবিউশন কিন্তু আমরা খুব একটা দেখা যায় সমাজে ওভারলুক করে চলে যাই, বাট এভাবে আমরা হচ্ছে লিখতে পারি। এটা ছাড়াও আমাদের ইভেন রিক্সা পুলারকে নিয়েও আমরা কিন্তু লিখতে পারি, ঠিক আছে, মানে রিক্সা চালক। তো এভাবে এটা ছাড়াও তোমাদের যার যেটা মনে হয় এরকম হচ্ছে একজনের কথা নিয়ে তোমরা বাসায়, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, অবশ্যই এটা একবার লেখার চেষ্টা করবে। এবং ক্লাস শেষ পর্যন্ত করলে তোমরা অবশ্যই প্যারাগ্রাফ রাইটিংটাও ভালো করে হচ্ছে তোমরা আত্মস্থ করে ফেলবে, তখন সেই নলেজটাকে কিন্তু অ্যাপ্লাই করে তোমরা একটা প্যারাগ্রাফ লিখতে পারো। তো চলে যাই আমাদের সেকেন্ড টেক্সটে। এই টেক্সটটাও অনেক হচ্ছে গুরুত্বপূর্ণ। সবাই ক্লিয়ার কিনা বলো তো আমাদের প্রথম টেক্সটটা? অবশ্যই ফিশারম্যান নিয়ে চাইলে লিখতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, সবাই ক্লিয়ার, ধন্যবাদ সকলকে। আচ্ছা, আমি সকলের কমেন্ট দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ এভরিওয়ান। তো চল আমরা সেকেন্ড টেক্সটটা দেখি। আমাদের সেকেন্ড টেক্সট বা লাস্ট টেক্সট বলা যায় এটা, তারপর আমরা চলে যাব অন্যান্য টপিকে। এটা ছাড়া একটা ছোট পোয়েম আছে, ইন্টারেস্টিং পোয়েম। পোয়েমটা খুব একটা কঠিন না, তো আমরা এই টেক্সটটা আগে দেখে আসি। অ্যান ওল্ড পিপলস হোম, ঠিক আছে, ওল্ড পিপলস হোম মানে কি, বয়স্ক ব্যক্তিদের জন্য একটা বাসা। তো সাধারণত আমরা হচ্ছে এখানে এই টেক্সট আগে পড়ে নেই। মারিয়ম ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস 6 ইন আ গভর্নমেন্ট স্কুল ইন রাজশাহী। তো প্রথমে আগেরটা টেক্সটটা পড়ার সময় আমি তোমাদেরকে অলরেডি একটা স্ট্র্যাটেজি শিখিয়ে দিয়েছিলাম, যে আগে হচ্ছে একটা কোশ্চেন পড়ে তারপর যেতে। তো এটা আমরা হচ্ছে ভিন্নভাবে করলাম, ওই স্ট্র্যাটেজিটাও জেনে রাখবে যাতে আমরা ফাইনাল পরীক্ষায় ভালোভাবে আমরা হচ্ছে অ্যাপ্লাই করতে পারি। তো মারিয়ম ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস 6 ইন আ গভর্নমেন্ট স্কুল ইন রাজশাহী। তো এখানে হচ্ছে বোঝাই যাচ্ছে মারিয়মের কথা বলা হচ্ছে, সে একজন স্টুডেন্ট, ক্লাস 6 এর স্টুডেন্ট। সে হচ্ছে একটা রাজশাহীর একটা হচ্ছে গভর্নমেন্ট স্কুল, মানে হচ্ছে একটা সরকারি স্কুলের সে ক্লাস 6 এর স্টুডেন্ট। হার মাদার ওয়ার্কস ইন অ্যান অফিস অ্যান্ড হার ফাদার ইজ আ বিজনেসম্যান। আচ্ছা, এই পর্যন্ত আমরা জানলাম তার মাদার হচ্ছে একটা তার মা হচ্ছে একটা অফিসে কাজ করে এবং তার বাবার হচ্ছে একটা বিজনেসম্যান, তো বা ব্যবসায়ী। তো এখানে একটা জিনিস খেয়াল করো, যদি আমরা টেক্সট পড়ছি, যে কোনো টেক্সট পড়ার সময় চেষ্টা করবে যে টেক্সটগুলো আসলে লেখা কিভাবে হয়েছে। একজনের কথা যখন তার ডিটেলসে লেখা, তারপর কিন্তু তার ব্যক্তিগত বা ডিটেলস কিছু এক্সট্রা করে লেখা আছে, মানে তাকে ডেসক্রাইব বা বর্ণনা করা হচ্ছে। এই ধরনের জিনিস ভালো করে আমরা যদি টেক্সটগুলো পড়ি, তখন দেখা যায় যে আমরা ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ, যেটা কিছুক্ষণ পরে আমরা জানবো, প্যারাগ্রাফের ক্ষেত্রেও কিন্তু আমরা এই যে বারবার হচ্ছে এভাবে টেক্সটগুলো পড়লে এই যে কনস্ট্রাকশন, সেন্টেন্স কনস্ট্রাকশন, বা কিভাবে আসলে একটা আইডিয়ার পর একটা আইডিয়া দেওয়া হচ্ছে, কিভাবে আসলে ডিটেলস দিয়ে সুন্দর করে লেখা হচ্ছে, এটা যদি বারবার আমরা পড়তে থাকি, তাহলে আমাদের প্যারাগ্রাফ লেখার সময় কিন্তু আমাদের আইডিয়ার কোনো অভাব হবে না, বা প্যারাগ্রাফও সুন্দর করে লিখতে পারবো। তো মরিয়ম ইজ ভেরি ফন্ড অফ হার আন্ট। ফন্ড অফ মানে হচ্ছে খুবই প্রিয়, ঠিক আছে, তার মানে সে তার ফন্ড অফ হার আন্ট, সে তার আন্টের খুবই প্রিয়, বা সে তার আন্টকে খুবই পছন্দ করে, ঠিক আছে। তো তার মানে সে খুবই পছন্দ করে তার আন্টকে। এই ফন্ড অফ, ফন্ডের পরে অফ বসেছে, একটু খেয়াল রাখবো। হার ফাদার্স সিস্টার, তার মানে আন্টের পরিচয় এখন দেওয়া হচ্ছে, তার ফাদার্স সিস্টার মানে তার বাবার বোন। তো সুরাইয়া বেগম,
তার মানে হচ্ছে তার একদম পরিচয় দেওয়া হচ্ছে নাম, হু লিভস ইন আনাদার পার্ট অফ দ্য সেম টাউন, যে হচ্ছে একই শহরের অন্য একটা পার্টে বসবাস করে। অন ফ্রাইডেজ শি অফেন গোজ টু হার আন্টস প্লেস। এই পর্যন্ত একটু খেয়াল করি, অফেন ওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি, এটাও কিন্তু যখন কোনো সেন্টেন্সে অফেন দেখতে পারবে, এভরি দেখতে পারবে, সামটাইমস দেখতে পারবে, তারপর এভরি উইক, এগুলো কিন্তু আগেও আমরা খেয়াল করছি। এগুলো যখন দেখতে পারবে তখন চিন্তা করবে যে এই সেন্টেন্সগুলো কিন্তু সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, বা সাধারণ বর্তমান টেন্স যেটা হয় সেখানে হয়। তো এটা দেখে কিন্তু পরবর্তীতে অবশ্যই তোমরা হচ্ছে যখন রেগুলার ক্লাসগুলো করবে, টেন্সের ক্লাসও আসবে, তখন দেখবে যখন পড়ার সময় বারবার এগুলো আইডেন্টিফাই করতে থাকবে, তখন টেন্সও খুব ইজিলি তুমি আইডেন্টিফাই করতে পারবে যে আসলে কোনটা কোন টেন্স। তো সাধারণত অফেন থাকলেও প্রেজেন্ট টেন্সে হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। গোজ টু হার আন্টস প্লেস অ্যান্ড স্পেন্ডস টাইম উইথ হার। তো এখানে কি বলা হচ্ছে যে শুক্রবারে সাধারণত সে কি করে, তার আন্টের বাসায় গিয়ে তার আন্টের সাথে সময় তার হচ্ছে স্পেন্ড করে। সুরাইয়া বেগম ইজ আ রিটায়ার্ড স্কুল টিচার। এবার চলে আসি আমরা সুরাইয়া বেগমের ব্যাপার নিয়ে, যে সুরাইয়া বেগম নিয়ে কি বলা হচ্ছে, যে সে একজন রিটায়ার্ড স্কুল টিচার, সে অবসরপ্রাপ্ত একজন স্কুল টিচার। শি ইজ আ উইডো অ্যান্ড লিভস অ্যালোন। উইডো মানে কি? উইডো মানে হচ্ছে বিধবা, বা হয়তো তার হাজবেন্ড মারা গিয়েছে, তাই যাকে হচ্ছে উইডো বলে, অ্যান্ড লিভস অ্যালোন, এবং একাকী বাস করে। হার হাজবেন্ড ডাইড 3 years ago। তার মানে আমরা সুরাইয়া বেগমের পরিচয় পাচ্ছি। এখানে একটু গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে পরে যখন যে কোনো ধরনের কোশ্চেন বা ট্রু ফলস আসবে, তখন কিন্তু আমাদের এই ইনফরমেশনগুলো অবশ্যই মাথায় রাখতে হবে, এবং বিভিন্ন নতুন নতুন টার্ম যেগুলো আমরা অলরেডি জানি না, সেগুলো টার্মেরও কিন্তু আসলে ডেফিনেশন বা ব্যাখ্যাগুলো আমাদের মাথায় রাখতে হবে, কারণ এগুলো আমাদের টেবিল ম্যাচিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই টেক্সট পড়ার পরেই আমরা দেখব যে কিভাবে আসলে আসে কোশ্চেনগুলো। Her 2 daughters are married and live with their families abroad। তার মানে তার বললোই যে সে উইডো, তার মানে তার হাজবেন্ড নেই, এবং তার 2জন যে মেয়ে আছে তারা অলরেডি বিবাহিত, এবং তারা অ্যাব্রড মানে হচ্ছে বিদেশে বসবাস করে। তো দে টক টু হার ওভার টেলিফোন। এখানে একটা খেয়াল করো, টেলিফোনের আগে কিন্তু ওভার আছে, ওভার প্রিপোজিশনটা বসেছে, এটা একটা প্রিপোজিশন। এবং যখন কোনো কিছু টেলিফোন দিয়ে কোনো কিছু করা হয়, মানে কথা বলা হয় কি দ্বারা? টেলিফোন দ্বারা, যার কারণে এখানে কিন্তু টেলিফোনের আগে ওভার বসেছে। সাধারণত টেলিফোন দ্বারা কোনো কারোর সাথে কথা হলে তার আগে কিন্তু প্রিপোজিশন ওভারটা বসে। প্রিপোজিশনেরও যখন দেখবে যে অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের কিছু প্যাসেজ থাকে ইংলিশ সেকেন্ড পেপারে, এটা যদিও ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপারে কিছু প্যাসেজ থাকে এরকম প্রিপোজিশনের একটা প্যাসেজ, ওখানে তোমার হচ্ছে প্রিপোজিশন বসাতে হবে। এগুলো ভালো করে পড়লে কিন্তু দেখবে অনেক প্রিপোজিশন অলরেডি তোমার ইংলিশ ফর টুডে থেকেই কভার হয়ে যাচ্ছে। ঠিক আছে, অবশ্যই প্রাপ্তি লিখেছে ক্লিনার নিয়ে লেখা যাবে কিনা, তোমরা এখনো দেখি প্যারাগ্রাফ রাইটিং এ আসো, অবশ্যই ক্লিনার নিয়ে যেহেতু আছে, ক্লিনার নিয়েই লিখতে পারবে, কোনো সমস্যা নেই। যেটা তোমাদের মনে হয় সেটা নিয়ে লিখবে, বাট হচ্ছে একটা হোমওয়ার্ক থাকলো, এটা লিখতে হবে। তো এরপর আমরা যাই যে অ্যান্ড কাম টু ভিজিট হার ওয়েন এভার দে গেট টাইম। তার মানে হচ্ছে এখানে কি বলা হচ্ছে, যে তারা সাধারণত ফোনে কথা বলে, এবং হচ্ছে যখন তারা সময় পায় তখন তারা হচ্ছে দেখা সাক্ষাৎ করতে আসে। সুরাইয়া বেগম হ্যাজ আ লট অফ ফ্রি টাইম। একটু খেয়াল করো, তার অনেক হচ্ছে অবসর সময়। ফ্রি টাইম মানে কি? অবসর সময় আছে। তারপর সে স্পেন্ডস হার টাইম, এই জিনিসটা একটু লক্ষ্য করো, সে আসলে তার অবসর সময়গুলো কিভাবে সে খরচ করে। একটা হচ্ছে সে বই পড়ে, সে টিভি দেখে খরচ করে, সে তার ফ্রেন্ডদেরকে ভিজিট করে খরচ করে, এবং ফ্রেন্ড বা রিলেটিভদেরকে। তার মানে আমরা পাচ্ছি যে সে কিভাবে তার ফ্রি টাইমগুলো খরচ করে। সামটাইমস শি রাইটস লেটার টু হার ওল্ড কলিগস। এটাও খেয়াল করো যে সামটাইমস থাকলেও কিন্তু কি হয়, আমরা হচ্ছে জানি যে প্রেজেন্টে হয়, যেমন হচ্ছে শি রাইটস লেটার, এখানে কিন্তু প্রেজেন্টেই আছে, আমরা দেখতে পাচ্ছি। সামটাইমস শি রাইটস লেটার টু হার ওল্ড কলিগস। সে পুরাতন, কলিগ মানে কি? কলিগের এই কিছু কিছু ছোট ছোট টার্ম আমরা জানি। এখন কলিগ মানে কি, কেউ কি অ্যান্সার করতে পারবে? হ্যাঁ, কলিগ মানে তো কলিগ, তাই না? কলিগ মানে আমরা কখন বলি, যেমন হচ্ছে আম্মুর কলিগ বলি, বাবার কলিগ বলি, তার মানে হচ্ছে হয়তো তাদের একই ওয়ার্ক প্লেসে, বা তারা যেখানে কাজ করে তাদের অফিসে একই জায়গায় আরেকজন কাজ করছে, তারা হয়তো একজন আরেকজনের কলিগ। সো তার মানে কলিগ কি? একই প্রফেশনে যখন হচ্ছে দুজন ব্যক্তি কাজ করে তখন হচ্ছে আমরা কলিগ বলা হয়। তো এই জিনিসটা একটু মাথায় রাখবে যে একই প্রফেশনে যখন কাজ করা হয়।
ঠিক আছে, তখন এরকম দুইজন ব্যক্তি থাকলে একজন আরেকজনের কলিগ হয়। তো ছোটখাটো টার্ম আমরা অলরেডি অনেকে, আমি জানি 90% এর অর্থ জানো, কিন্তু এই ধরনের ছোটখাটো টার্ম দিয়েই কিন্তু আমাদের টেবিল ম্যাচ করতে দেয়, তো তখন যাতে আমরা কনফিউজ না হয়ে যাই। বাট নাওয়াডেজ শি অফেন গেটস বোর্ড অফ ডুইং, আমরা আবার অফেন পাচ্ছি, অফেনের পর গেটস আছে, মানে বুঝতে পারছো জিনিসটা কিন্তু প্রেজেন্টে। তার মানে এখনকার সময় সে অফেন গেটস বোর্ড অফ ডুইং অল দিস থিংস। বোর্ড মানে কি? বোর্ড মানে কে কে বলতে পারবে? এই যে ছোটখাটো টার্ম, এগুলো টেবিল ম্যাচিং এর জন্য গুরুত্বপূর্ণ। বোর্ড মানে কোনো কিছু সম্পর্কে একঘেয়েমি হয়ে যাওয়া বা কোনো কিছুতে খুব ইন্টারেস্ট না পাওয়া, তো খুব একটা ভালো না লাগা, সেটাকেই বোর্ড বলে। তো বোর্ড অফ ডুইং দিস থিংস মানে সে সাধারণত এগুলো করে তার অনেক সময় নষ্ট, মানে সময়টা খরচ করে, কিন্তু সে অফেন বা বেশিরভাগ সময় হচ্ছে সে বোর্ড হয়ে যায় এসব জিনিস করতে, বা এগুলো করতে গিয়ে তার কাছে একঘেয়েমি লাগে। শি ওয়ান্টস টু ডু সামথিং মোর মিনিংফুল। মিনিংফুল মানে কি? সে আরো এমন কিছু করতে চায় যেটা আরো বেশি মিনিংফুল। সাধারণত তুমি যদি বই পড়ো অথবা হচ্ছে টিভি দেখো, টিভি দেখার পর তুমি টাইমটা হয়তো তোমার নষ্ট হচ্ছে, কিন্তু এটার কি কোনো ফ্রুটফুল বা ভালো কোনো কি আউটকাম, ফলাফল কি আছে? হয়তো তুমি টিভি দেখলে, টিভিতে একটা কোনো কিছু, একটা নাটক বা সিনেমা দেখার পর জিনিসটা শেষ হয়ে গেল, এটা কি তোমার লাইফে কোনো পজিটিভ কোনো প্রভাব ফেলছে? দেখা গেল ফেলছে না। তো সে এরকম কোনো পজিটিভ কোনো একটা প্রভাব যেটার থাকে, এরকম হচ্ছে সে কিছু করতে চায়। সামথিং দ্যাট উড ডু গুড টু আদার্স, এই যে খেয়াল করো, এমন একটা জিনিস যেটা অন্যদের জন্য ভালো করবে, মানে পজিটিভ কোন একটা প্রভাব ফেলবে। শি ইজ প্ল্যানিং টু স্টাবলিশ অ্যান্ড ওল্ড পিপলস হোম, এই ব্যাপারটা অনেক ইম্পর্টেন্ট লাইনটা। সে আসলে কি করতে চাচ্ছে? সে হচ্ছে ওল্ড পিপলদের হোম বা বয়স্ক মানুষদের জন্য একটা আবাসস্থল সে তৈরি করতে চাচ্ছে। কোথায়? ইন হার লোকালিটি। লোকালিটি মানে তার যেই এরিয়া আছে সেখানে, এটার একটা সিনোনিম তার নিজের এরিয়া, এটা রাখতে পারো ওন এরিয়াতে। শি নোস সাম এল্ডারলি পিপল লিভ অল অ্যালোন, সে জানে সাম এল্ডারলি পিপল মানে হচ্ছে কিছু বয়স্ক মানুষ একলা বসবাস করে। দে হ্যাভ নো ওয়ান টু টেক কেয়ার অফ দেম। টেক কেয়ার মানে কি? এখানে একটু খেয়াল করো, টেক কেয়ার অর্থ হচ্ছে দেখাশোনা করা। সাধারণত একটা জিনিস মাথায় রাখবে যে অনেক ক্ষেত্রে দুটো অথবা তিনটা শব্দ মিলেও ভার্ব হিসেবে বসে, যেগুলোকে অনেক ক্ষেত্রে ফ্রেজাল ভার্ব বলা হয় অথবা গ্রুপ ভার্ব বলা হয়। টার্মিনোলজি এখন তোমাদের জন্য হয়তো গুরুত্বপূর্ণ না, কিন্তু জেনে রাখবে এই যে টেক কেয়ার, এটার অর্থ একসাথে দেখাশোনা করা। জেনে রাখো। দে অফেন ফিল হেল্পলেস, আবার অফেন পাচ্ছি যে তারা হচ্ছে কি করে? তারা হেল্পলেস এবং মিজারেবল, তারা অসহায় এবং দুঃখিত ফিল করে। মিজারেবল মানে কি? মিজারেবল মানে হচ্ছে খুবই দুঃখিত, এটাও জেনে রাখো, কারণ এগুলো আমাদের কিন্তু যে টেবিল ম্যাচিং অথবা অনেক ক্ষেত্রে শর্ট কোশ্চেন আসলেও এগুলো সাধারণত দিয়ে আসে যে এটার অর্থ কি বা এটার সমার্থক শব্দ কি, মানে খুবই দুঃখী। ঠিক আছে। দে নিড কেয়ার অ্যান্ড সাপোর্ট, তাদের সাধারণত পরিচর্যা এবং তাদের সহায়তার দরকার হয়। অ্যাজ পার্ট অফ হার প্ল্যান, সুরাইয়া বেগম স্টার্টস টু ভিজিট ফ্যামিলিজ, শি টক্স টু আ নাম্বার অফ পিপল। আচ্ছা, আ নাম্বার অফ পিপল মানে কিছু সংখ্যক মানুষের সাথে সে কথা বলা শুরু করে। সে যেহেতু একটা প্ল্যান পরিকল্পনা করছে যে বয়স্ক মানুষদের জন্য একটা আবাসস্থল তৈরি করবে, তার কারণে সে পরিকল্পনা শুরু করে। মিজারেবল মানে অনেক বেশি দুঃখিত বা অনেক বেশি কষ্টদায়ক, এরকম কিছুকে মিজারেবল বলা হয়। শি ট্রাইস টু ফাইন্ড আউট, এই যে ফাইন্ড আউট, আবার আমরা টেক কেয়ার যেভাবে বলছি তেমন ভাবে ফাইন্ড আউট অর্থ হচ্ছে খুঁজে বের করা। খুঁজে বের করা, তার মানে শি ট্রাইস টু ফাইন্ড আউট দ্য প্রবলেমস অফ এল্ডারলি পিপল ইন দেয়ার ফ্যামিলিজ, মানে সে খুঁজে বের করার চেষ্টা করে যে এল্ডারলি বা বয়স্ক মানুষজন কি কি সমস্যা আসলে সাধারণত ফেস করে। শি আন্ডারস্ট্যান্ডস দ্যাট ওল্ড পিপল আর লনলি অ্যান্ড অফেন দে বিকাম সিক, মানে সে এটা বুঝে যে বয়স্ক মানুষরা সাধারণত একা থাকে, লনলি মানে একা থাকে, এবং সে প্রায় সময় হচ্ছে তারা কি হয়? অসুস্থ হয়ে যায়। দে হ্যাভ নোবডি টু লুক আফটার দেম, এই যে লুক আফটার মানেও হচ্ছে কারো দেখাশোনা করা, তার মানে হচ্ছে তাদের হচ্ছে কেউ আসলে দেখাশোনা করার কেউ নেই। অন ফ্রাইডেজ, সাধারণত শুক্রবার গুলোতে কি হয়? শি অফেন টেকস মরিয়ম উইথ হার অন দিস ভিজিটস, তার মানে সে যে আসলে একটু দেখা সাক্ষাৎ করতে যায় বয়স্ক মানুষদের সাথে, সে কিন্তু মরিয়মকে নিয়ে যায়। মরিয়মের পরিচয় কিন্তু একদম প্রথমেই দেওয়া হয়েছে যে সে কোথায় থাকে, তার মানে মরিয়ম হচ্ছে তার আন্টের সাথে এইসব ভিজিটে যায়, দেখতে যায়। মরিয়ম হ্যাজ অলরেডি বিকাম ভেরি ফ্রেন্ডলি উইথ সাম অফ দ্য ওল্ড ম্যান অ্যান্ড ওমেন, মানে মরিয়মও যেহেতু তার সাথে যায়, অলরেডি সে অনেক বেশি
পরিচিত হয়ে হয়ে যায় এরকম মানুষদের সাথে। দে অল লাভ মরিয়ম ভেরি মাচ, তারা সবাই মরিয়মকে অনেক অনেক ভালোবাসে। শি টেলস দেম অ্যাবাউট হার স্কুল অ্যান্ড ফ্রেন্ডস, মরিয়মও কি করে, মরিয়মও কিন্তু তাকে সবাইকে হচ্ছে তার স্কুল এবং তার বন্ধু বান্ধব সম্পর্কে কথা বলে, তার ফ্যামিলি সম্পর্কে বলে, তার স্টাডিজ সম্পর্কে বলে। অ্যান্ড দে অফেন টেল হার ফানি স্টোরিজ, ফেয়ারি টেলস অ্যান্ড ঘোস্ট স্টোরিজ। তার মানে হচ্ছে তারাও হচ্ছে সেই বয়স্ক মানুষজন তাকে সাধারণত কি বলে, তাকে সাধারণত অনেক ধরনের কাহিনী শোনায়। সিক মানে হচ্ছে অসুস্থ। প্যারাগ্রাফ সম্পর্কে জানার জন্য ক্লাসটা একদম শেষ পর্যন্ত করো, কারণ এটার পরেই কিন্তু, এরপর আমরা একটা পোয়েম পড়বো, তারপরেই কিন্তু আমাদের প্যারাগ্রাফ এবং বাকি সবকিছু আসছে। সো ওটাও আমাদের করতে হবে, তাহলে খুব ইজিলি তোমরা প্যারাগ্রাফ সম্পর্কে যে ধরনের তোমরা কোশ্চেন করছো সবগুলোর অ্যান্সার পেয়ে যাবে। ঘোস্ট মানে হচ্ছে ভূত, ভূতের গল্প বলে। ফেয়ারি মানে পরী, পরীর গল্প বলে, ঠিক আছে। এবং হচ্ছে ফানি স্টোরি, হাস্যরসাত্মক অনেক ধরনের কাহিনী বলে। আচ্ছা, তো এরপর চলে যাই। এবার খেয়াল করো, আমি যে বললাম বিভিন্ন টার্মিনোলজি বা বিভিন্ন ওয়ার্ড, এ ধরনের শব্দগুলোর কিন্তু তোমার ব্যাখ্যা বা এগুলো বের করে তোমাদের বের করতে হবে। সাধারণত এই ধরনের প্রশ্ন, টেবিল ম্যাচিং এর প্রশ্নও কিন্তু আসে। তো সবাই দেখি কে কে পারবে। বোর্ড এখানে কোনটা হবে? অপশন আমাদের অনেক গুলো আছে। woman whose husband has died and who hasn't married again, a person with whom one works in a profession, feeling tired because one does not find interest in something, help, very unhappy. বোর্ডের সাথে কি হবে? দ্রুত, পুরাটুকু টাইপ করা লাগবে না, শুধু শুরুর ওয়ার্ডটা, অন্য টেবিলে শুরুর ওয়ার্ডটা লিখে বলতে পারো। ভেরি গুড, পোর্টালে অনেক অ্যান্সার দেওয়া শুরু করে দিয়েছে। ফেসবুকেও আমি দেখছি অনেকে অনেক সুন্দর করে অ্যান্সার দিচ্ছে। আচ্ছা, ভেরি গুড, সবাই কারেক্ট অ্যান্সার দিচ্ছ। বোর্ড কিন্তু হচ্ছে ফিলিং টায়ার্ড বিকজ ওয়ান ডাজ নট ফাইন্ড ইন্টারেস্টিং সামথিং, মানে একটা জিনিস বারবার করতে গিয়ে আমরা বললাম না যে সে হচ্ছে বই পড়ে টিভি দেখে আসলে সে হচ্ছে বোর হয়ে যায়, যার কারণে সে ভালো কিছু করতে চায় যেটা মানুষ বা সমাজের জন্য ভালো কোনো একটা ফল নিয়ে আসবে। তার মানে এখানে বোর্ড কিন্তু হচ্ছে ফিলিং টায়ার্ড বিকজ ওয়ান ডাজ নট ফাইন্ড ইন্টারেস্টিং সামথিং। মিজারেবল কি হবে বলো তো? আমার কথায় অলরেডি কিন্তু চলে এসেছে মিজারেবল। মিজারেবল কি হবে? ভেরি গুড, নমি, প্রভা, মাসিয়াত, সাদমান, তাসিন, তাসনুভা, আরমান সবাই একদম কারেক্ট অ্যান্সার দিচ্ছে। মিজারেবল হচ্ছে আমাদের ভেরি আনহ্যাপি, মানে খুবই দুঃখজনক যেটা, সেটা হচ্ছে মিজারেবল বা ভেরি আনহ্যাপি। কলিগ কি হবে বলো তো? প্রত্যেকটা কথার কিন্তু দেখেছো আমাদের আগে যখন আমরা পড়েছি, যারা ভালো করে ক্লাসটা করছো তারা কিন্তু প্রত্যেকটাই ধরতে পারবে। কলিগ কি হবে? কলিগ। ভেরি গুড, তাসিন, মালিহা সকলে একদম কারেক্ট অ্যান্সার দিচ্ছ। কলিগ হচ্ছে আ পারসন উইথ হুম ওয়ান ওয়ার্কস ইন আ প্রফেশন। আমি বললাম না যে প্রফেশনে হচ্ছে যখন একই প্রফেশন থাকে তখন একজন একজনের কলিগ হয়, সেটা। উইডো কি হবে? এটাও কিন্তু আমাদের কথায় চলে এসেছে, উইডো। উইডো কি হবে? ফেসবুকে আমি দেখছি ফাহমিদা আক্তার, ফাহমিনা আক্তার কমেন্ট করেছে, ফারজানা কমেন্ট করেছে, সবার কমেন্ট আমি দেখতে পাচ্ছি। ইপো কমেন্ট করেছে, ফজলুল কমেন্ট করেছে, ধন্যবাদ সকলকে। উইডো হচ্ছে woman whose husband has died and who hasn't married again, মানে যার স্বামী মারা গিয়েছে তাকেই হচ্ছে উইডো বা বিধবা বলা হয়। সাপোর্ট কি হবে? সাপোর্ট হচ্ছে স্বাভাবিকভাবে হেল্প। তার মানে আমরা কিন্তু সাপোর্ট মানে হচ্ছে অবশ্যই সহায়তা করা, হেল্পও সহায়তা করে, এটা আই গেস সবাই পারবে। তো মোটামুটি আমরা বুঝতে পারছি যে আমাদের টেক্সট থেকে কিন্তু প্রশ্ন এ ধরনেরও আসে। আমরা প্রথম টেক্সটটা পড়ার পর দেখলাম কিছু আমাদের শর্ট কোশ্চেন এরকম আসে, একদম এমসিকিউর মতো কিছু আসে, আবার এভাবে কিন্তু টেবিল ম্যাচিংও আমাদের দেয়। তখন ভালো করে যদি আমরা টেক্সটগুলো ভালো করে আমাদের পড়া থাকে, প্রতিটা ওয়ার্ডের মিনিং যদি আমরা জানি, তখন খুব ইজিলি আমরা কিন্তু এখানে হচ্ছে ফুল মার্কসটা পাওয়া পসিবল। তো এভাবে একটা আসবে। এবার আমাদের আছে ট্রু ফলস। আমি ট্রু ফলসের সিস্টেমটা বলে দিব। এটা হচ্ছে অলরেডি যেহেতু টেক্সট পড়া হয়ে গেছে, বাসায় হচ্ছে করবে। আমি প্রথমটা একবার করে দিলাম। সুরাইয়া বেগম স্পেন্ডস মোস্ট অফ হার টাইম টেকিং কেয়ার অফ হার ফ্যামিলি। এটা কি ট্রু নাকি ফলস বলো তো? এটা অবশ্যই ফলস। সে মোস্ট অফ হার টাইম আসলে কি করে সেটা হচ্ছে খেয়াল রাখতে হবে। তার যেহেতু ফ্যামিলিতে তেমন একটা কিছু কেউ নেই, তার মানে এটা কিন্তু ফলস। তার ফ্যামিলিতে অবশ্যই তার
স্বামী নেই তার হচ্ছে, এবং দেখা যায় যে হচ্ছে তার মেয়েদেরও হচ্ছে বিয়ে হয়ে গিয়েছে, বিদেশে থাকে, তো এটা ফলস। সাধারণত এই ধরনের আমাদের কোশ্চেন থাকবে। এটা আমরা যেহেতু করা হয়ে গিয়েছে অলরেডি এই টেক্সটটা, এটাও বাসায় গিয়ে আমরা ট্রু ফলসটা বের করার চেষ্টা করব। যেগুলো ট্রু হবে সেগুলো শুধুমাত্র ট্রু লিখলেই হবে, যেগুলো ফলস হবে সেগুলো আমাদের সাধারণত ফলস লেখার পর তুমি আবার কারেক্ট অ্যান্সারটা কিন্তু আবার প্রোভাইড করে দিতে হবে, ঠিক আছে? এভাবে করে এটা আমরা বাসায় কিন্তু করে নিব। তো এটাও আমাদের জন্য থাকলো, আমরা জানি অলরেডি টেক্সট, বাসায় একবার করে নিব। যেটা সত্য হবে ওটা ট্রু, যেটা ফলস হবে ফলসের সাথে কারেক্ট অ্যান্সারও লিখতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় এক্সাম হলে গিয়ে অনেকে এটা করে না, ট্রু এবং ফলসই লিখে চলে আসে, কারেক্ট অ্যান্সারটা প্রোভাইড না করলে ফলসের জন্য বা ভুল যেটা হয়েছে, মিথ্যা যেটা, সেটার অ্যান্সারটা তুমি প্রোভাইড না করলে কিন্তু তুমি মার্কটা পাবে না, ঠিক আছে? আচ্ছা, তো চলো এবার হচ্ছে আমরা চলে যাই আমাদের একটা ছোট পোয়েমের পরেই আমাদের ইংলিশ ফর টুডে পার্ট মোটামুটি আমাদের শেষ হয়ে যাবে। পোয়েমটা খুবই ইন্টারেস্টিং। তো পোয়েমটা আসলে কি নিয়ে? বোটস সেল অন দ্য রিভার্স। প্রথমেই বলে রাখি, ইংলিশ ফর টুডেতে অনেক পোয়েম পাবে। এই পোয়েমগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের এক্সামের জন্য বললেও গুরুত্বপূর্ণ, রিয়েল লাইফের জন্য বললেও অনেক গুরুত্বপূর্ণ। পোয়েমগুলো ভালো করে কিন্তু যদি পড়ো, এখানে খুব মজার কিছু হচ্ছে শেখা যায়, মানে রিয়েল লাইফে তুমি অ্যাপ্লাই করতে পারবে, বা তোমাকে অনেক ভালো কিছু মোরাল কিছু শিক্ষা কিন্তু দিবে এই পোয়েমগুলো। তো এই পোয়েম খুবই ইম্পর্টেন্ট, আগেই বলে রাখছি। তো এই পোয়েমটা আসলে কি নিয়ে? এই পোয়েমটা লিখেছে ক্রিস্টিনা জর্জিনা রোজেটি, লিখেছে এই পোয়েমটা। তো প্রথমে আমি পোয়েমটা পড়ি, দেন আমরা হচ্ছে সাধারণত পোয়েমটা আসলে কিভাবে পড়বে সেটা আগে বলে নেই। যে কোনো ধরনের পোয়েম হোক, এটা তো আমি বলে দিচ্ছি কিভাবে, অন্যান্য পোয়েম নিজেরা যখন পড়বে তখনও একভাবে হচ্ছে সাধারণত করে নিবে। একটা পোয়েম হচ্ছে পড়ার পর, তুমি পোয়েমটা পড়ার পর তুমি মেইন আইডিয়া বা পোয়েমের কি কি ধারণা, আসল কি কি ধারণা পেয়েছো, সেই ধারণাগুলো সুন্দর করে নোট ডাউন করে নিবে, যে পোয়েমটা পড়ে আমি এই জিনিসগুলো বুঝেছি। অন্তর্নিহিত অর্থ বা ভিতরের অর্থ আসলে কি কি দিচ্ছে। সাধারণত আক্ষরিক অর্থ কিছু কিছু দেখেই তুমি বুঝতে পারছো যে এটা এটা বলছে, কিন্তু আসলে পোয়েট বা অথার বা কবি আসলে কি বোঝাতে যাচ্ছে পোয়েমের দ্বারা তোমাকে, সেটা সুন্দর করে কিন্তু আলাদা করে লিখে রাখবে। কারণ এই ধরনের কোশ্চেন, এই ধরনের অ্যান্সার এবং এই বোঝাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, তোমার পরীক্ষার জন্য বলি আর সাধারণভাবে পড়াশোনার জন্যই বলি। তো আমরা শুরু করি। বোটস সেল অন দ্য রিভার্স অ্যান্ড শিপস সেল অন দ্য সিস। খেয়াল করো, বোটস মানে নৌকা, নৌকা, সেল মানে কি? সেল অন অর্থ হচ্ছে চালিত হওয়া, ঠিক আছে, অগ্রসর হওয়া। তার মানে আমরা সেল অনটা একটু লিখে রাখি, যেহেতু এটা আমাদের জন্য নতুন। এটা মানে হচ্ছে আমরা অগ্রসর হওয়াও বলতে পারি, বা হচ্ছে চালিত থাকা, ঠিক আছে, কোনো কিছু চালিত, চলমান, এগুলো বলতে গেলে আমরা সেল বোঝাই। তো তার মানে এই ওয়ার্ডটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ, এখানে কয়েকবার এসেছে সেল কথাটা, এই যে আমরা দেখতে পাচ্ছি। তার মানে বোট মানে নৌকা, নৌকা সাধারণত কোথায় থাকে? নৌকা থাকে আমাদের নদীতে। শিপস সেল অন দ্য সিস, শিপস মানে হচ্ছে জাহাজ, জাহাজ সাধারণত কোথায় থাকে? নৌকা যখন নদীতে থাকে, জাহাজ থাকে হচ্ছে আমাদের সমুদ্রে। জাহাজ তো নৌকা থেকে একটু বড়, ক্যাপাসিটি বেশি, এটা থাকে সমুদ্রে। বাট ক্লাউডস দ্যাট সেল অ্যাক্রস দ্য স্কাই আর প্রিটিয়ার ফার দেন দিস। এখানে একটা খেয়াল করো, আসলে কি বলা হচ্ছে? নৌকা থাকে নদীতে এবং জাহাজ থাকে সাগরে, কিন্তু যেই মেঘগুলো আসলে চালিত হয়, এই সব কিছু, নৌকা চালিত হয় হচ্ছে নদীতে, জাহাজ চালিত হয় সাগরে, কিন্তু মেঘ যেগুলো হচ্ছে আকাশে চালিত হয়, মেঘকে দেখলে তুমি কি দেখবে? মেঘ কিন্তু আকাশে থাকে। আচ্ছা, তো সেগুলা আসলে এই নৌকা বা জাহাজ থেকে আরো অনেক সুন্দর। তার মানে আবার যদি আমরা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি, একটা জিনিস খেয়াল করতে পারো, যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই জিনিসটার সাথে আমাদের এই ক্লাউডসের একটা সুন্দর কিন্তু কম্প্যারিজন হচ্ছে, ঠিক আছে? মানে কম্পেয়ার বা একটা তুলনা দেখা যাচ্ছে, কিসের সাথে কিসের? এই বোটস এবং শিপসের সাথে, এই দুইটা জিনিসের সাথে আমাদের ক্লাউড বা মেঘের তুলনা। এই দুইটা জিনিস এবং মেঘের মধ্যে পার্থক্য কি বলতো? নৌকা বা জাহাজ এবং মেঘ, এই দুইটার মধ্যে মেইন পার্থক্য কি? হ্যাঁ সঞ্জিতা, বলো কি মেইন পার্থক্য কি? একটা মেইন পার্থক্য যদি আমি চিন্তা করি, সেখানে একটা জিনিস আছে যে আমাদের মেইন পার্থক্য হচ্ছে বোট এবং শিপ, এই দুইটাই কি মানুষের তৈরি না? মানে নৌকা বা জাহাজ কিন্তু মানুষ তৈরি হয়, মানে মানুষ তৈরি করে। তার মানে এই দুইটা জিনিসই কিন্তু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ম্যান মেড বা মানুষ দ্বারা তৈরি। কিন্তু আমি যে ক্লাউড দেই, ক্লাউড কি আসলে মানুষ তৈরি করতে পারে না? এটা গড মেড বা সৃষ্টিকর্তা তৈরি করে না?
সৃষ্টিকর্তা আসলে তৈরি করে ক্লাউড। তার মানে আমরা প্রথম স্ট্যান্জা বা প্রথম পার্টটা পড়ে আমরা বুঝতে পারছি এখানে আসলে মানুষের দ্বারা তৈরি জিনিসের সাথে সৃষ্টিকর্তার দ্বারা তৈরি জিনিসের একটা তুলনা হচ্ছে। তার মানে এই কম্পেয়ারটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। সো এটা আমাদের মাথায় রাখতে হবে। তার মানে প্রথম পার্টটুকু পড়ে আমরা বুঝতে পারছি যে মানুষের তৈরি জিনিসপত্র এবং সৃষ্টিকর্তা তৈরি জিনিসপত্র মাঝখানে তুলনা, অ্যাবস্ট্রাক্ট বা বিমূর্ত জিনিসের সাথে তুলনা, এবং তুলনা করে এটা বলা হচ্ছে যে সৃষ্টিকর্তার তৈরি জিনিসটা আরো অনেক সুন্দর, তাই না? মেঘটাকে আরো অনেক সুন্দর বলছে বোট এবং শিপের থেকে, নৌকা এবং জাহাজের থেকে। সবাই ক্লিয়ার? ফেয়ারি মানে হচ্ছে পরী। ধন্যবাদ সকলে, আমার খুবই ভালো লাগছে, সকলে একদম সাথে সাথে পোর্টালে কমেন্ট করে দিচ্ছ ইয়েস, খুবই ভালো লাগছে। ফেসবুকে আমি দেখছি সবাই আমার সাথে আছো, কমেন্ট করছো, অসংখ্য ধন্যবাদ সকলকে। আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারছি এই পর্যন্ত। এরপর আমরা নিচের পার্টটুকুতে যাই যে এরপর আসলে কি বলা হচ্ছে। এইটুকু তো আমরা বুঝলাম যে দুটো জিনিসের তুলনা হচ্ছে মানুষের তৈরি দ্বারা এবং সৃষ্টিকর্তা তৈরির দ্বারা, এবং বলা হচ্ছে সৃষ্টিকর্তার তৈরি যে জিনিসটা ক্লাউড, এইটা হচ্ছে আর প্রিটিয়ার ফার দেন দিস, মানে আগের গুলো থেকে সবচেয়ে বেশি সুন্দর। তারপর আবার দেখি দেয়ার আর ব্রিজেস অন দ্য রিভার্স অ্যাজ প্রিটি অ্যাজ ইউ প্লিজ, বাট দ্য বো দ্যাট ব্রিজেস হ্যাভেন and overtops the trees। আচ্ছা, প্রথমটুকু আগে পড়ি, এইটুকু পর্যন্ত। প্রথমে একটা জিনিস খেয়াল করো, এখানে বলা হচ্ছে there are bridges on the rivers, মানে নদীর উপর ব্রিজ মানে কি? ব্রিজ মানে হচ্ছে সেতু না? যেই সেতু, নদীর মধ্যে যেই সেতুগুলো থাকে নদীর উপরে, সেটা তো অবশ্যই সুন্দর। একটা নদীর উপর যখন সেতু থাকে অবশ্যই অনেক সুন্দর থাকে। বাট দ্য বো দ্যাট ব্রিজেস হ্যাভেন and overtops the trees, overtops the trees মানে কি? গাছের উপরে যেটা থাকে, গাছের উপরে, এবং বো যেটা হচ্ছে হ্যাভেনের সাথে ব্রিজ তৈরি করে, মানে এমন একটা সেতু যেই সেতু আসলে স্বর্গের সাথে হচ্ছে কানেক্টেড। তার মানে এটা আসলে কি? সেই সেতু আসলে কোথায় থাকে? সেই সেতু গাছেরও অনেক উপরে থাকে। তো এটাকে আসলে কি বলা হচ্ছে? অ্যান্ড বিল্ডস আ রোড ফ্রম আর্থ টু স্কাই। এইখানে খেয়াল করো, এই সেতুটা কি করে? আর্থ বা মাটির সাথে স্কাই, আকাশের একটা সুন্দর কানেকশন করে। তার মানে এই যে আমাদের এই যে মাটির সাথে আকাশের কানেকশন আসলে কোন সেতু করছে বলো তো? দেখি কে বলতে পারবে এটা। সেল অর্থ অলরেডি বলেছি, অগ্রসর হওয়া বা কোনো কিছুর উপর দিয়ে চলা। তার মানে এরকম একটা জিনিস যেটা হচ্ছে আসলে মাটি এবং হচ্ছে আকাশকে একসাথে কানেক্ট করে, বা মাটি এবং আকাশের মধ্যে ব্রিজ আসলে কোনটা? মাটি এবং আকাশে কোন সেতু আসলে মাটির সাথে আকাশকে কানেক্ট করে, সেটাকে বলা হচ্ছে খুবই সুন্দর। মানে সেটা আগেরটা থেকেও সুন্দর, মানে সাধারণত সেতু যেই নদীর উপর যে সেতু থাকে সেটা থেকেও সুন্দর। তার মানে পরের পার্টে কিন্তু আমরা আবার আরেকটা জিনিস পাচ্ছি। কি পাচ্ছি? এই যে রিভারের যে সেতুর এই কথাটা বলা হচ্ছে, সেটা আমরা পাচ্ছি যে এখানে একটা ব্রিজের কথা বলা হচ্ছে। এটাও আমাদের ঘুরে ফিরে এটা কি আমাদের ম্যানমেড না? যেটা রিভারের উপর বা নদীর উপর যে সেতু থাকে সেইটা কিন্তু আবার আমাদের ম্যানমেড, মানে মানুষ যেটা তৈরি করে, মানুষ এই ধরনের সেতু তৈরি করে। কিন্তু এই আর্থ থেকে স্কাই, এখানে স্পেসিফিক ভাবে বলা নেই আসলে কোন সেতুর কথা, এটা তোমরা একটু চিন্তা করো তো। ভেরি গুড, ফাহমিন আক্তার ফেসবুক কমেন্টে জানিয়ে দিয়েছে রেইনবো। আর কারো কি কোনো ভিন্ন মত আছে? এখানে কিন্তু একদম ডাইরেক্ট বলা হয়নি। প্রিটি মানে সুন্দর। আদিবাও কমেন্ট করছে রেইনবো, থ্যাংক ইউ ভেরি মাচ। তার মানে এখানে কিন্তু ডাইরেক্ট বলা হয়নি আসলে কিসের সাথে তুলনা করছে, এটা ম্যান মেড, এবং এই যে আর্থ থেকে স্কাই, এটা বেসিক্যালি আমাদের রেইনবোর কথা বলা হচ্ছে। এটাও একটা সেতুর মতো কথা বলা হচ্ছে, যেই জিনিসটা আসলে মাটি থেকে, মানে মাটির সাথে আকাশের কানেকশন করে। যেমন বৃষ্টির পর তুমি দেখবে যে রেইনবো যখন দেখো তখন দেখতে পারো না যে একদম মাটি এখান থেকে শুরু হয়ে এটা আকাশের সাথে কিন্তু একটা সুন্দর, আমরা কিন্তু একটা ব্রিজের মতো দেখছি। এই যে কানেকশন এত সুন্দর, এই জিনিসটা কিন্তু নদীর উপর যে ব্রিজ থাকে সেটা থেকে অনেক সুন্দর। তো বেসিক্যালি এটাই বোঝাতে যাচ্ছে। খুব ছোট একটা শর্ট একটা পোয়েম। এখানে অ্যান্সারটা কি হবে বলো তো? What bow is the poet talking about when she says but the bow that bridges heaven? অবশ্যই অ্যান্সার কিন্তু আমাদের চলে এসেছে। এখানে পোয়েট আসলে কি বলছে? পোয়েট আসলে বেসিক্যালি রেইনবোর কথা বলছে ইনডাইরেক্টলি, ঠিক আছে? আচ্ছা, এখানে আমাদের মেইন একটা আইডিয়া আমরা খুঁজে পাচ্ছি যে আমরা এটা বলতে পারি যে দিস পোয়েম, আমরা প্রেজেন্টস বলতে পারি,
মানে এই পোয়েমটা আসলে কি প্রেজেন্ট করে বলতো? প্রেজেন্ট করে আসলে মানুষের তৈরি জিনিস আর সৃষ্টিকর্তার তৈরি জিনিসের মধ্যে পার্থক্য, এবং এটা তুলনা করে কোনটা বেশি সুন্দর সেটাই বলছে। তার মানে দিস পোয়েম প্রেজেন্টস দ্য ডিফারেন্স বিটুইন man-made and God-made things। তার মানে পরবর্তীতে যখন যে কোনো পোয়েম তোমরা পড়বে তখন ইজিলি যে কোনো একটা মেইন আইডিয়া তুমি যেটা বুঝছো। এখানে আরেকটা ব্যাপার, লিটারেচার বা সাহিত্যে কিন্তু কোনো ফিক্স কোনো কিছু ব্যাপার নেই। তার মানে তুমি যেটা বুঝতে পারছো এই পোয়েমটা পড়ে সেরকম একটা আইডিয়া লিখে রাখবে। তারপর এই আইডিয়াটা অবশ্যই খুব একটা যাতে ভেরি গুড, মানহা লিখেছে যে ম্যান মেড থিংস অ্যান্ড ন্যাচারাল থিংস, ভেরি গুড। এভাবেও লিখতে পারো, গড মেড না লিখে তুমি যদি ন্যাচারালও লেখো সেটাও সুন্দর, ন্যাচারাল মানেই তো গড মেড। আচ্ছা, ধন্যবাদ সকলকে। ফাজলুল হক রেইনবো লিখেছে, একটা রেইনবোর ইমোজিও দিয়েছে, আমি সবার কমেন্টটা দেখতে পাচ্ছি, ধন্যবাদ। তার মানে আমরা মোটামুটি আমাদের শেষ, আজকে আমাদের অনেক কিছু পড়া হলো ইংলিশ ফর টুডের, আমাদের দুটো লেসন কমপ্লিট হয়েছে এবং একটা পোয়েমও কমপ্লিট হয়েছে। এভাবে আমরা পড়লে ইনশাল্লাহ কিন্তু অনেকটুকু, এবং তোমরা আবার যদি একদম ডাইরেক্ট সাম আপ করি, তোমাদের এইখানে কিন্তু অনেক ধরনের ফাইনালে যে ধরনের কোশ্চেন আসলে আসে সবগুলোর কোশ্চেনে কিন্তু একটা স্যাম্পল তোমরা পেয়ে গেছো অলরেডি। তার মানে তোমরা জানো যে তোমাদের শর্ট কোশ্চেন আসবে। আমরা প্রথম টেক্সট পড়ার পর যে ধরনের শর্ট কোশ্চেন ছিল এই ধরনের শর্ট কোশ্চেন আসে, ট্রু ফলস আছে যেটাও আমরা দেখলাম, এবং আমাদের টেবিল ম্যাচিংও কিন্তু আসে, সেটাও আমরা কিন্তু দেখে নিলাম। এবার তার মানে আমাদের মোটামুটি 3টা পার্ট কিন্তু খুব ইজিলি কভার হয়ে গেল। এটা অবশ্যই প্রতিটা টেক্সটেই আমাদের এভাবে করে ভালো করে পড়তে হবে। এরপর চলে যাই প্যারাগ্রাফ রাইটিং এ। প্যারাগ্রাফ রাইটিংটা আসলে খুবই ইজি ব্যাপার, তারপর দেখা যায় যে আমরা অনেক ভুল করি। আচ্ছা, রোজেটি আসলে একজনের নাম, এটা বাংলা কিছু নেই, এটা রোজেটি হচ্ছে যে যিনি লিখেছেন তার নাম, এটা হচ্ছে রোজেটি। সো এটা আসলে কোনো ওয়ার্ড না, একজনের নাম, যেই পোয়েট তার নাম। তো এবার আমরা চলে যাই প্যারাগ্রাফ রাইটিং এর ক্ষেত্রে। প্যারাগ্রাফ রাইটিং এ তোমাদের ভালো একটা মার্কিং কিন্তু থাকে, তো এখন থেকে যদি প্যারাগ্রাফ রাইটিংটা ভালো করে তোমরা প্র্যাকটিস করো, রেগুলার প্র্যাকটিস করতে থাকো, তাহলে কিন্তু খুব ইজিলি এখানে ভালো একটা মার্ক পাওয়া তোমাদের জন্য খুব ইজি। তো এখানে আমাদের কি কি আছে প্যারাগ্রাফ রাইটিং এ? আমাদের প্যারাগ্রাফ রাইটিং এ সাধারণত 4 ধরনের প্যারাগ্রাফ হতে পারে। তো প্যারাগ্রাফ মানে কি, আমাদের প্রশ্নটা আসলে কি ধরনের থাকবে? প্রশ্নটা আমরা একদম প্রথম টেক্সট পড়ার পর দেখলাম না যে একটা কম্পোজিশন লেখো, কম্পোজিশনের ভিতর আবার কয়েকটা প্যারাগ্রাফ মিলে একটা কম্পোজিশন হয়, কিন্তু প্রথমটা দেখেই কিন্তু আমরা বুঝতে পারছি যে প্রশ্ন সাধারণত এরকমই থাকে যে তোমাকে 4-5টা কোশ্চেন থাকবে, এই কোশ্চেনের অ্যান্সার গুলো লিখবে যে রাইট আ প্যারাগ্রাফ অন আ জার্নি বাই বাস। ধরো একটা আ জার্নি বাই বাস দিয়ে প্যারাগ্রাফ লিখতে দিল, তোমাকে কিন্তু কোশ্চেন অলরেডি দেয়া থাকবে যে এই জার্নি বাই বাসটা কি, অথবা তুমি কবে গেছিলা, এ ধরনের 4-5টা কোশ্চেন থাকবে। কোশ্চেনের অ্যান্সার করেই ওই অ্যান্সারটা সুন্দরভাবে তোমাকে একটা প্যারাগ্রাফের মধ্যে লিখে দিতে হবে। তো নিজে থেকে যে সবকিছু আইডিয়া জেনারেট করতে হবে এরকম কিছু না, তোমাকে কিন্তু কোশ্চেন অলরেডি করাই থাকবেই। তো তার মানে আমরা কোশ্চেন প্যাটার্নটা বুঝতে পারলাম যে কয়েকটা কোশ্চেন থাকবে, অ্যান্সার গুলো আমাদের সুন্দর করে গুছিয়ে লিখলেই আমাদের একটা প্যারাগ্রাফ হয়ে যাবে। তো প্যারাগ্রাফে আবার 4 ধরনের প্যারাগ্রাফ আছে। প্রথমটাই হচ্ছে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ, যেটাকে আমরা বলতে পারি প্যারাগ্রাফ রাইটিং বাই ডেসক্রিপশন, বা এটাকে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ, বা আমরা বলতে পারি বর্ণনামূলক প্যারাগ্রাফ। তো বর্ণনামূলক কেন? কারণ এখানে যে কোনো ধরনের একটা ধারণা হতে পারে, কনসেপ্ট হতে পারে, যে কোনো কিছু তোমাকে বলে সেই জিনিসটাকে তুমি বেসিকলি বর্ণনা করবে। এই প্যারাগ্রাফের মূল ব্যাপারই এটা। প্রশ্ন অবশ্যই কিছু থাকবে, প্রশ্নের অ্যান্সারে তোমার সবগুলো বর্ণনা করতে হবে। তো যেমন মাই স্কুল নিয়ে যদি বলি, খেয়াল করো আই লাভ মাই স্কুল হোয়ার আই লার্ন মেনি থিংস। একটা জিনিস খেয়াল করো, সাধারণত যে কোনো প্যারাগ্রাফের শুরুতে তুমি ইন্ট্রোডাকশনের মধ্যেই তোমার একটা লাইনের মধ্যেই তোমার ইন্ট্রোডাকশন অথবা কিছু ব্যাপার চলে আসবে, তারপর তোমার প্রত্যেকটা সেন্টেন্সের যেই কোশ্চেন গুলো থাকবে, কোশ্চেনের অ্যান্সার গুলো তুমি সুন্দর করে লিখতে লিখতে তোমার একটা প্যারাগ্রাফ তৈরি করে ফেলবে। তো এইখানে গ্রামাটিক্যাল মিস্টেক হওয়া যাবে না, কোনো ধরনের প্যারাগ্রাফের একদম মেইন আইডিয়ার বাহিরে কিছু লিখলেও কিন্তু মার্কটা কমে যাবে। যেমন আমি খেয়াল করি যে মাই স্কুল নিয়ে যখন লিখতে বলা হয়েছে, আমার বলছে আই লাভ মাই স্কুল ওয়্যার আই লার্ন মেনি থিংস। এইটুকু পর্যায়ে কিন্তু এই পর্যন্ত কিন্তু শুধু আমাদের আছে হচ্ছে ইন্ট্রোডাকশন পার্ট। তার মানে আমি এই পুরাটুকু আমরা দেখতে পাচ্ছি একদম জাস্ট
ইন্ট্রোডাকশন পার্টটা আমাদের আছে। তারপরে চলে গিয়েছে যে আমাদের স্কুলের নাম কি, অভয়নগর পাইলট হাই স্কুল স্কুলের নাম আছে। এরপর খেয়াল করো স্কুলটা কোন জায়গায় আছে, সিচুয়েটেড ইন বরিশাল ডিস্ট্রিক্ট। এটা শুধু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের বোঝার জন্য। এখানে এই প্যারাগ্রাফটা তোমাদের মুখস্থ অথবা কিছু করতে হবে না, শুধুমাত্র একটু হালকা পাতলা ধারণাটা নিয়ে রাখো যে কিভাবে আসলে লিখতে হয় একটা বর্ণনামূলক প্যারাগ্রাফ বা প্যারাগ্রাফ বাই ডেসক্রিপশনটা। তো সাধারণত একটু আমরা যদি খেয়াল করি, তুমি খেয়াল করবে এখানে নামটা দেয়া আছে, তারপর হচ্ছে এটা কোন জায়গাটা দেয়া আছে, তারপর এটা হচ্ছে কয় একরের উপর, মানে কতটুকু জায়গা নিয়ে তৈরি হচ্ছে সেটা দেয়া আছে। এখানে কতজন স্টুডেন্ট পড়াশোনা করে সেটা দেয়া আছে। তার মানে সবটুকু অ্যানালাইসিস করলে দেখতে পারবে যে একদম সবকিছুর বর্ণনা, একটা আমার স্কুলের সম্পূর্ণ বর্ণনাটাই কিন্তু দেয়া আছে। স্কুলে কি হয়েছিল আগে, অথবা আমার স্কুলে যেতে অনেক ভাল লাগে কারণ হচ্ছে স্কুলে এ ধরনের এগুলো হয় ওগুলো হয়, অথবা ভবিষ্যতে স্কুলে অনেক ভালো কিছু প্ল্যান আছে, টিচাররা এগুলো করবে, এই ধরনের কথা কিন্তু আসলে আসছে না। ডেসক্রিপশন মানে বর্ণনামূলক, সম্পূর্ণ জাস্ট স্কুলটাকে নিয়ে স্কুলের প্রতিটা ইনফরমেশন আমি সুন্দর করে প্রেজেন্ট করব। এবং এই প্রেজেন্টটা কিভাবে আসবে, আমাদের যে ধরনের কোশ্চেন থাকবে কোশ্চেনের অ্যান্সার গুলোই আমরা সুন্দর করে লিখবো যতটুকু ডিটেইলে দেওয়া যায়। তার মানে বর্ণনামূলকের ভিতরে আমি দেখতে পাচ্ছি যে সবকিছু নিয়ে, এই যে 3 তলা যে বিল্ডিং, কয়তলা বিল্ডিং সেটাও আছে, এখানে হচ্ছে কি কি আছে, এই যে কি কি আছে এটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তার মানে কি কি আছে, আমাদের টিচার্স অফিস আছে, অ্যাসিস্ট্যান্ট হেড টিচার্স অফিস আছে, সবকিছু মিলে। এবং আমরা লাস্টে দেখতে পাচ্ছি যে আমাদের স্কুলে যে একটা বিগ প্লেগ্রাউন্ড আছে সেটাও লেখা আছে। তার মানে সম্পূর্ণ বর্ণনামূলক, এবং আমাদের এখানে ডিটেইলস হচ্ছে খুব ভালো করে দেয়া থাকবে আমাদের একটা ডেসক্রিপটিভ প্যারাগ্রাফে। আমরা কি সবাই ক্লিয়ার? আমরা এখন প্যারাগ্রাফ রাইটিং পড়ছি। তারপর আমরা প্যারাগ্রাফ রাইটিং খুব ইজিলি আমি শুধু দেখিয়ে দিব আসলে কি কি ধরনের 4 ধরনের প্যারাগ্রাফ আছে, হালকা পাতলা একটু জেনে রাখবো প্যারাগ্রাফ রাইটিং, যাতে আমরা প্যারাগ্রাফ খুব ভালোভাবে লিখতে পারি। কারণ অনেক বড় মার্ক কিন্তু প্যারাগ্রাফের ভিতরেই থাকে। গ্রামাটিক্যাল টপিকে আমরা অনেক কিছু করি, কিন্তু এক্সামের কথা চিন্তা করলে প্যারাগ্রাফের উপর অনেক বড় একটা মার্ক থাকে। প্যারাগ্রাফ 4 ধরনের দেখবো। ইনফর্মাল লেটার একটা একটু দেখবো যে ইনফর্মাল লেটার কিভাবে লেখে, ওটার স্ট্রাকচার কিন্তু একটাই আছে। তারপর আমরা হচ্ছে আর্টিকেলটা পড়েই শেষ আমাদের আজকের ক্লাস, ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা চলে যাচ্ছি। তার মানে বুঝতে পারছি আমরা এই ধরনের প্যারাগ্রাফ থাকে। এরপর খেয়াল করো যে সাধারণত হচ্ছে আমাদের এই যে একটা এক্সাম্পল ছিল এই প্যারাগ্রাফে, এখানে হচ্ছে সাধারণত কিছু সেন্টেন্স থাকে, একটা সিঙ্গেল আইডিয়া, একটা মেইন আইডিয়া থাকে। যেমন আমাদের মেইন আইডিয়া কি ছিল, আমাদের স্কুল নিয়ে বলা, যেমন সেই মেইন আইডিয়াটাকে টপিক সেন্টেন্স বলে। তো এটা জেনে রাখো যে এই মেইন আইডিয়াটাকে টপিক সেন্টেন্স বলে। তার মানে আমাদের একটা স্কুল নিয়ে বলা হয়েছে, এবার স্কুলের মেইন সবকিছু ডিটেইলি যেটা থাকবে সেটাই হচ্ছে আমাদের চলে আসবে। তো এরপর এই মিডল যেই পার্টটা থাকে সেটা বডি, এবং লাস্ট পার্ট কনক্লুশন। কিন্তু মাথায় রাখবে বডি, তার মানে আমরা বুঝতেই পারছি যে আমাদের একটা মেইন আইডিয়া থাকবে যে কোনো প্যারাগ্রাফের ক্ষেত্রে, মেইন আইডিয়া প্লাস বডি প্লাস আমাদের কনক্লুশন থাকবে। কিন্তু মাথায় রাখবে এইটা কিন্তু একটা প্যারাগ্রাফের মধ্যেই থাকবে। যদি জিনিসটা প্যারাগ্রাফ থাকে তখন একটা প্যারার মধ্যেই থাকবে, যদি জিনিসটা কম্পোজিশন হয় তখন 3-4টা প্যারাগ্রাফ মিলে একটা কম্পোজিশন হয়, ঠিক আছে? আচ্ছা, তো এরপর আমরা চলে যাই যে জাস্ট একটা এক্সাম্পল তোমাদেরকে দেয়া, যে তোমাদের আসলে ফাইনালের কোশ্চেন গুলো আসলে কিভাবে হয়, ঠিক আছে? কোশ্চেন প্যাটার্নটা সম্পর্কে একটু ধারণা দেয়া, যে কোশ্চেন প্যাটার্নটা আসলে সাধারণত কিভাবে হয়। যেমন আমরা দেখতে পাচ্ছি যে এখানে কয়জন মেম্বার আছে, এটা ফ্যামিলি নিয়ে, এখানে হচ্ছে তোমার ফ্যামিলি নিয়ে বলা হচ্ছে। এই দেখো এখানে সাধারণত কোশ্চেনও এরকম থাকে যে রাইট আ প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর ফ্যামিলি অ্যানসারিং ফলোইং কোশ্চেন্স। একদম চিন্তা করো যে ফাইনাল পরীক্ষার প্রশ্নগুলো আসলে কিভাবে থাকবে তোমাদের। তো এভাবে থাকে, তখন তুমি কি করবে, যেহেতু ইউর ফ্যামিলি, তুমি লিখবে যে মাই ফ্যামিলি, তারপর সুন্দর করে এই প্রশ্নগুলোর অ্যান্সারই সুন্দর করে লিখবে, এবং এটাই হচ্ছে তোমার প্যারাগ্রাফ হয়ে যাবে, ঠিক আছে? খুব কি কঠিন লাগছে বলো তো? কে কে প্যারাগ্রাফ লিখতে ইয়েস, কঠিন কেন লাগছে? এখন আচ্ছা, প্রীতি মাহা মাসিয়াত বলছে না কঠিন লাগছে না। তো ঠিক আছে, তো এখন থেকে যদি রেগুলার প্র্যাকটিস করো, দেখবে প্যারাগ্রাফ রাইটিং এ অনেক বড় একটা মার্ক কিন্তু থাকে। দেখবে যে তোমার প্যারাগ্রাফ সবার থেকে একদম ডিফারেন্ট হবে, তুমি খুব ভালো করে প্যারাগ্রাফ লিখতে পারবে। তুমি এখন থেকেই জানো যে প্যারাগ্রাফ 4 ধরনের, এরকম এরকম প্যারাগ্রাফ আসে, এরকম কোশ্চেন আসবে। এভাবে প্র্যাকটিস করতে থাকলে ইনশাল্লাহ খুব ইজিলি
তুমি করতে পারবে। আচ্ছা, কনক্লুশন মানে উপসংহার, ঠিক আছে। বডি মানে মেঝে পার্ট, কনক্লুশন মানে হচ্ছে আমাদের উপসংহার, ঠিক আছে। মানে একদম শেষের লাইনে অবশ্যই যেমন আমাদের উপসংহারটা আমরা খেয়াল করি যে এখানে উপসংহারে আমাদের হচ্ছে সাধারণত এখানে যে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ, অন্য অন্য অনেক প্যারাগ্রাফের ক্ষেত্রে যেমন মাই ফ্যামিলি, একদম উপসংহার তুমি লিখে দিলাম যে ইন কনক্লুশন আই লাভ টু স্টে উইথ মাই ফ্যামিলি, এটাই উপসংহার। তুমি যেভাবে তুমি শেষ করতে চাও বেসিক্যালি উপসংহার বা একদম শেষ পার্টটাই হচ্ছে আমাদের কনক্লুশন বলে এটাকে। তো আমরা দেখতে পারলাম। এবার আমরা চলে যাই মডেল 2 বা দ্বিতীয় ধরনের আমাদের প্যারাগ্রাফ, যেটা প্যারাগ্রাফ বাই লিস্টিং। এখানে কি ধরনের আসবে? এখানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে তোমাকে কোশ্চেন দেয় অথবা কোশ্চেন না দিলেও এরকম কিছু তোমাদের লিস্টিং বা কিছু পয়েন্ট তোমাদের দেয়া হবে, প্রতিটা পয়েন্টে টাচ করে তোমার প্যারাগ্রাফটা লিখতে হবে। তো কি এটা খুবই ইন্টারেস্টিং। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে হচ্ছে স্পাইডার রিড দ্য প্যারাগ্রাফ ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস অফ ইউর ভিলেজ। তো এখানে বেসিক্যালি প্যারাগ্রাফের নাম ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস অফ ইউর ভিলেজ, মানে তুমি তোমার ভিলেজের, তখন তুমি লিখবে ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস অফ মাই ভিলেজ। তো এখানে লিস্টিং প্যারাগ্রাফে অলরেডি কিন্তু তোমাকে দিয়ে দেওয়া হয়েছে, যেমন নেম, পজিশন, এডুকেশন, প্লেগ্রাউন্ড, ইম্পর্টেন্ট অফিসেস, বিল্ডিং, রোডস, তারপর হচ্ছে রিলেশন বিটুইন পিপল। তার মানে প্রতিটা পয়েন্ট কিন্তু তোমাকে দেয়া থাকবে। এখানে ইন্টারেস্টিং ব্যাপার কি, এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে প্রতিটা পয়েন্ট নিয়েই কিন্তু লিখতে হবে। তুমি একটা পয়েন্টে তুমি দুইটা লাইন লিখলে, আরেকটা সেন্টেন্স আরেকটা পয়েন্ট এডুকেশন নিয়ে তুমি কিছু লিখলেই না যে তোমার ভিলেজে আসলে এডুকেশনের জন্য কয়টা প্রাইমারি স্কুল আছে অথবা প্রাইমারি স্কুল আছে কিনা নাই, এগুলো তুমি কিছুই লিখলে না, এডুকেশনের পয়েন্টটাই তুমি মিস করলে, তখন কিন্তু মার্কটা কাটা যাবে। তার মানে প্রতিটা পয়েন্টকে টাচ করে তোমার সেম ভাবে কোশ্চেনের অ্যান্সার যেভাবে লেখো সেম ভাবে প্রতিটা পয়েন্ট নিয়েই তোমার লিখতে হবে। যেমন মাই ভিলেজ লিখলে তোমার ভিলেজটা আসলে নাম কি, ভিলেজটা কোথায় অবস্থিত, আমার ভিলেজের নাম হয়তো কিছু একটা লিখলে, দেন এটা আসলে কোন জায়গায় অবস্থিত, এটা ফরিদপুর ডিস্ট্রিক্টে অবস্থিত, অথবা হচ্ছে এরকম কোনো কিছু একটা লিখলে যে কোন জায়গায়। তারপর হচ্ছে হাট এন্ড বাজার, এখানে হাট এন্ড বাজার কতটুকু আছে, তারপর এখানে মানুষদের মাঝখানে সম্পর্ক কেমন, পিপল আর ভেরি ফ্রেন্ডলি, এইসব প্রত্যেকটা পয়েন্ট কিন্তু টাচ করে লিখতে হবে। যেমন এখানে তোমরা এগুলার পিডিএফ অবশ্যই পেয়ে যাবে, একবার জাস্ট রিডিং করে নিবে, কারণ সেম প্যারাগ্রাফই তো হয়তো তোমাদের আসবে না, কিন্তু একবার দেখে নিলে যে আসলে কিভাবে সাধারণত লিখতে হয়। যেমন খেয়াল করো যে ইন্ট্রোডাকশনে কি লিখেছে, একটা সুন্দর ইন্ট্রোডাকশন দিয়েছে যে মাই ভিলেজ ইজ ভেরি ডিয়ার টু মি, তারপর লিখেছে যে আমার এখানে নাম কি, রাসুলপুর, তারপর সিচুয়েটেড কোথায়, সেটা হচ্ছে সাতক্ষীরা সদর উপজেলা, সাতক্ষীরাতে সিচুয়েটেড। খেয়াল করো প্রথমে কিন্তু লেখা ছিল নেম অ্যান্ড পজিশন, তো যেহেতু প্রথমে একটা ছোট ইন্ট্রোডাকশনও দিয়েছে যে এটা আমার জন্য খুবই প্রিয় আমার ভিলেজ, তারপর সে নাম দিয়েছে এবং সে পজিশনটা দিয়েছে। তো এভাবে একটা ইন্ট্রোডাকশন, ছোট একটা ইন্ট্রোডাকশন দিয়ে তুমি নাম, পজিশন প্রতিটা পয়েন্টে কিন্তু কালেক্ট করে তুমি দিতে পারবে। যেমন এখানে হচ্ছে আবার লিখছে যে এখানে অনেক মানুষজন আছে, এখানে কত পার্সেন্ট মানুষজন হচ্ছে প্রাইমারি স্কুলে আছে, তার মানে এডুকেশন নিয়ে কিন্তু অলরেডি লিখেছে। এডুকেশনের পয়েন্টটা লিখলো, নেম অ্যান্ড পজিশনের পয়েন্টটাও আমরা দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে আমাদের নেম আছে, এখানে আমাদের পজিশন আছে, তারপর এখানে হচ্ছে কতটা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল এবং হাই স্কুল আছে সবকিছু কিন্তু লিখছে। সো এবার হালকা একবার একটু দেখে নিবে। সবাই কি ক্লিয়ার কিনা বলেন তো? ভেরি গুড। আচ্ছা, এটার পরেই আমি হচ্ছে হয়তো 5 মিনিটের একটা ছোট ব্রেক দিব, তারপর ব্যাক করব। ঠিক আছে? আচ্ছা, তার মানে এখানে হচ্ছে আচ্ছা মডেল 2 হয়ে গেল, তার মানে এখন আমাদের বাজছে 7:15, আমরা এক্স্যাক্ট 7:20 ব্যাক করব, তারপর আমাদের ছোট দুইটা টপিক আছে, শেষ হয়ে যাবে। তো সবাই অবশ্যই ব্যাক করবে, ইম্পর্টেন্ট দুটো টপিক কিন্তু আছে ইংলিশ সেকেন্ড পেপারে। তো আমরা হচ্ছে এক্স্যাক্ট 7:20 আমরা আবার ব্যাক করব, ঠিক আছে? ওয়েলকাম ব্যাক সবাইকে। সবাই কি প্রপারলি আমাকে দেখতে পাচ্ছ কিনা, আমার ভয়েস শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা একটু জানাও তো, সবকিছু ক্লিয়ার কিনা, জাস্ট জানাও যে ক্লিয়ার কিনা। এই যে এখনই সাব্বির সেকেন্ড পার্ট এখনই শুরু হবে, জাস্ট আমরা হচ্ছে হালকা একটু রিটেন পার্টটা দেখে তারপরে সেকেন্ড পার্ট, আর 5 থেকে 6 মিনিটের মধ্যেই সেকেন্ড পার্টটা শুরু হবে। ঠিক আছে, আমি ফেসবুকে দেখতে পাচ্ছি সবাই বলছে সবকিছু ক্লিয়ার, সো চলো তাহলে আমরা শুরু করে দেই।
তারপর আমরা দেখতে পেলাম দুই ধরনের প্যারাগ্রাফ দেখলাম। এবার হচ্ছে প্যারাগ্রাফ এক্সাম্পল দিয়ে, যেই প্যারাগ্রাফটা আমরা যদি একটু রিক্যাপ করি, প্রথমে দেখেছি ডেসক্রিপটিভ বা বর্ণনামূলক প্যারাগ্রাফ, যেখানে যে কোনো একটা কনসেপ্ট ধারণাই আমাদের সম্পূর্ণভাবে বর্ণনা করতে হবে, এক রকমের গেল। সেকেন্ড রকমের গেল লিস্টিং প্যারাগ্রাফ, মানে আমাদের ডাইরেক্ট কিছু পয়েন্ট দেওয়া থাকবে, ওই পয়েন্টগুলো নিয়ে আমাদের লিখতে হবে, প্রতিটা পয়েন্টেই আমাদের কিছু না কিছু লিখতে হবে, সেটা গেল লিস্টিং প্যারাগ্রাফ। এটা হচ্ছে প্যারাগ্রাফ বাই এক্সাম্পল, নাম শুনেই বোঝা যাচ্ছে যে এক্সাম্পল দিয়ে বা উদাহরণ দিয়ে যে প্যারাগ্রাফ লেখা। যেমন এগুলো টপিকগুলো দেখেও তুমি বুঝবে, যেমন মাই ড্রিমস ইন দ্য নেক্সট 5 ইয়ার্স, মানে সামনের 5 বছরে আমার স্বপ্ন কি। অবশ্যই তার মানে তুমি সব স্বপ্নগুলোর তুমি উদাহরণ দিয়ে তুমি বোঝাবে যে ফর এক্সাম্পল আমি এইটা করব, তারপর আমি এটা করব, তার মানে শুনতেই বোঝা যাচ্ছে যে বাই এক্সাম্পল। তো একটু জেনে রাখো, এই ধরনের হচ্ছে সাধারণত আমাদের টপিকগুলো যখন থাকে যেগুলোতে আমাদের খুব বেশি উদাহরণ দিয়ে আমাদের বোঝাতে হয় যে প্যারাগ্রাফ বা রচনাতে, সেগুলোই হচ্ছে আমাদের প্যারাগ্রাফ বাই এক্সাম্পল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের অনেক কিছুই আছে, যে আমি পরবর্তী 5 বছর আমার স্বপ্ন কি থাকবে। ফার্স্ট মানে প্রথমত আমি হচ্ছে কি করব, আমি কক্সবাজারে যাব এবং হচ্ছে সুন্দরবনে আমার ফ্যামিলির সাথে ঘুরতে যাব, এটা তার স্বপ্ন। তারপর সেকেন্ডলি কি থাকে, যে আমার হচ্ছে একটা ড্রিম আছে টু ডেভেলপ আ রিচ লাইব্রেরি ইন আওয়ার লোকালিটি, একটা আমাদের তৈরি করা একটা হচ্ছে লাইব্রেরি তৈরি করা, তো সেটা আমার নিজের এরিয়ায় তৈরি করা, এবং আমার ফ্রেন্ডটা কি প্ল্যান করছে যে এল্ডার পিপলের সাথে কথা বলা বা বয়স্ক মানুষের সাথে কথা বলে এটার জন্য। তো তার মানে খেয়াল করো যে আমি ভবিষ্যতে আমাদের কি কি স্বপ্নগুলো আছে সবগুলো কিন্তু সুন্দর করে আমাদের এরকম বলা হচ্ছে যে আমি এটা করব এটা করব। তো তার মানে তুমি এই ধরনের প্যারাগ্রাফে সাধারণত তুমি কিছু সিকোয়েন্সে দিতে পারো, ফার্স্টলি, সেকেন্ডলি, তারপর হচ্ছে থার্ডলি, এগুলো দিয়ে লিখতে পারো, নেক্সট, তাই না? এভাবে ধারাবাহিকভাবে লিখতে পারবে, এবং সবগুলোতে তুমি হচ্ছে এক্সাম্পল দিয়ে আগাবে, সবগুলোতে তুমি এক্সাম্পল দিয়ে সুন্দর করে এক্সাম্পলও থাকবে এবং হচ্ছে একটা ধারাবাহিকতা মেনটেন করা থাকবে। এটাই হচ্ছে আমাদের সাধারণত আমাদের প্যারাগ্রাফ বাই এক্সাম্পল। তোমাদের পিডিএফ তো তোমরা সবাই পেয়ে যাবে, একবার দেখে নিবে, শুধুমাত্র দেখার জন্য দেখা যায় আসলে কি ধরনের হয় প্যারাগ্রাফ গুলো, কারণ লিখতে কিন্তু তোমাদের যে সেম টপিক পাবে এরকম কোনো ব্যাপার নেই। এরপর চলে আসি প্যারাগ্রাফ বাই ন্যারেটিভ স্টাইল। এটা একটু গুরুত্বপূর্ণ, কেন গুরুত্বপূর্ণ, সবগুলোই গুরুত্বপূর্ণ, কিন্তু এটা তোমাদের আলাদা করে একটু বুঝতে হবে। ন্যারেটিভ প্যারাগ্রাফও কিন্তু বর্ণনামূলক প্যারাগ্রাফের মতোই, কিন্তু এখানে আসলে কি হয়, পোয়েট, অথার বা আমি যে লিখছি আমার নিজের এক্সপিরিয়েন্স বা নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে হয়। তার মানে ন্যারেটিভ স্টাইলে সব সময় নিজের অভিজ্ঞতা, নিজের অভিজ্ঞতাটা কিন্তু আমাদের বর্ণনা করতে হবে। তার মানে অন্যখানে বর্ণনামূলক সাধারণ প্যারাগ্রাফে যে কোনো একটা কনসেপ্ট, একটা ধারণা, যে কোনো একটা বিষয় বস্তু, একটা পার্সন, যে কোনো কিছুকে বর্ণনা করতে হয়, এখানে তোমার নিজের অভিজ্ঞতাটাকে অবশ্যই লিখতে হবে। সো ন্যারেটিভ প্যারাগ্রাফটা এরকম, যেমন আ ডে আউট মানে একদিন তুমি বাইরে ঘুরতে গিয়েছো সেটা সম্পর্কে লেখা। আ জার্নি বাই বাস, আমি একদিন বাস জার্নি করেছি। আ জার্নি বাই ট্রেন, আমি একদিন ট্রেন জার্নি করেছি, সেটা নিয়ে আমি লিখছি, তাই না? আ মেমোরেবল ডে, আমার একটা স্মরণীয় দিন। মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল অথবা মাই ফার্স্ট ডে অ্যাট হচ্ছে সেকেন্ড গ্রেড, এই ধরনের যখন কোনো টপিক থাকে তার মানে বুঝতেই পারছো তোমার নিজের অভিজ্ঞতা নিয়ে আসলে বলা। তো নিজের অথারের অভিজ্ঞতা যখন শেয়ার করা হয় সেটাই আমাদের ন্যারেটিভ স্টাইলের প্যারাগ্রাফ। এখানে সাধারণত ফার্স্ট পার্সন ন্যারেটিভে সাধারণত লিখতে হয়। তো এটা মাথায় রাখবে যে ফার্স্ট পার্সন ন্যারেটিভ মানে কি, একদম আমাদের ফার্স্ট পার্সন কি আই, উই, তাই না? এগুলো আমাদের ফার্স্ট পার্সন আসে না, যে আমি, আমার নিজের যেহেতু অভিজ্ঞতা তার মানে আমি নিজে করে। যেমন খেয়াল করো, আউটিং হ্যাজ অলওয়েজ বিন ভেরি এনজয়েবল টু মি, I often travel to nearby places with my family and close relative. Last week my parents, my sister, তাহলে খেয়াল করো একদম নিজের, সব নিজের অভিজ্ঞতা শেয়ার করছে, ফার্স্ট পার্সন ন্যারেটিভে আমাদের কিন্তু এটা লিখতে হবে। আই, উই, এগুলো দিয়ে আমরা, যেমন উই ওয়ার এনজয়িং দ্য চিরপিং অফ বার্ডস, পাখির কলকাকলি অথবা পাখির যে কিচিমিচি করছে সেটা আমরা হচ্ছে এনজয় করছিলাম। এই যে আমরা, তার মানে বুঝতেই পারছো একদম পোয়েটের নিজের কথা। আচ্ছা ঠিক আছে, আমি সবার কমেন্ট দেখতে পাচ্ছি। তার মানে আমাদের প্যারাগ্রাফ মোটামুটি এই পর্যন্তই। তার মানে এই জিনিসটা এখানে আলাদা করে মাথায় রাখবে যে একটা ন্যারেটিভ প্যারাগ্রাফে আমাদের সাধারণত কি করতে হয়, এক্সপিরিয়েন্স অথবা ইভেন্ট অফ দ্য পাস্ট, আমাদের পাস্ট ইভেন্টগুলো আমাদের শেয়ার করতে হয় যেটা অলরেডি হয়ে গিয়েছে। তো এইখানে যেহেতু পাস্ট ইভেন্ট বা অতীতকালের আমাদের জিনিসটা শেয়ার করতে হয়, তার মানে অতীতকালের যখন যে সবকিছুই বেসিক্যালি আমাদের অতীতকালে ঘটে গিয়েছে যেসব ঘটনা, সেগুলো তো শেয়ার করতে হয়। তার মানে এখানে কিন্তু আমাদের টেন্সটা সবসময় আমাদের পাস্ট টেন্স থাকবে, ঠিক আছে?
আছে। তো এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো যে টেন্সটা কিন্তু আমাদের সাধারণত পাস্ট টেন্স হয়। এই যে খেয়াল করো, পাস্ট টেন্স ইজ ইউজড টু ন্যারেট দিস ইভেন্টস অর এক্সপেরিয়েন্সেস। সো এই জিনিসটা আমরা একটু খেয়াল করব। তো এটা ছিল আমাদের প্যারাগ্রাফ। এখানে আমাদের একটা ধারণা দেওয়া আছে যে তোমাদের পরীক্ষায় কোশ্চেন সাধারণত কিভাবে থাকতে পারে। সেম ভাবে এই যে ইউ নিড টু অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেনস হোয়াইল রাইটিং দ্য প্যারাগ্রাফ, এখানে এটা তোমরা বাসায় যখন, আজকেই তোমাদের করতে হবে না, পরবর্তীতে যখন তোমরা আবার কখনো প্যারাগ্রাফ যখন লিখতে যাবে, প্রথমটা তো তোমাদেরকে হোমওয়ার্কই দিলাম, এটা পরবর্তী কোনো সময় নিজে নিজে নিজের প্রতি সৎ থেকে যে হোমওয়ার্ক দিয়েছে চেক করবে না, তাই আমরা করলাম না এটা না, নিজের প্রতি সৎ থেকে অন্য কোনো সময় যখন প্যারাগ্রাফ প্র্যাকটিস করবে তখন এটাও করে নিও যে এখানে তোমার নিজের লাস্ট হচ্ছে ঈদুল আজহা অথবা তোমাদের দুর্গাপূজা যাদের হয়, যাদের ক্রিসমাস যারা পালন করো, যারা বৌদ্ধ পূর্ণিমা পালন করো, নিজেদের যেই উৎসবটা নিজেদের পিক করে তারপর হচ্ছে প্র্যাকটিস করতে পারো। এটা দেওয়ার কারণ এটা যে তোমাদেরকে দেখানো যে পরীক্ষার কোশ্চেন গুলো কেমন হয়। পরীক্ষার কোশ্চেনে সাধারণত এরকম একটা দেয়া থাকবে, তারপর তোমাদেরকে বলবে যে এই কোশ্চেন গুলোর অ্যান্সার হিসেবে তুমি লেখো। যেমন এখানে হচ্ছে ওয়েন ডিড দ্য সেরেমনি টেক প্লেস, কখন এটা হয়েছিল। এখানে হচ্ছে তুমি সারাদিন, থ্রু আউট দ্য ডে তুমি সারাদিন আসলে কি করেছিলে। হাউ ওয়াজ দ্য অ্যারেঞ্জমেন্ট ফর দ্য সেলিব্রেশন মেড, কিভাবে হচ্ছে সব অ্যারেঞ্জমেন্ট সব তৈরি, কিভাবে হচ্ছে তৈরি করা হলো এই সেলিব্রেশনের জন্য, এই ফেস্টিভ্যালের জন্য। তো সাধারণত এভাবেই থাকে। তো এটা আমরা একটু মাথায় রাখবো, এই ধরনের সাধারণত কোশ্চেন থাকে। প্যারাগ্রাফ রাইটিং নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? তাহলে আমাদের প্যারাগ্রাফ রাইটিং কিন্তু আজকের জন্য শেষ। ঠিক আছে, তার মানে আমরা বুঝতে পারছি, একবার একটু দেখে নিব। এবার আমরা চলছে ইনফর্মাল লেটার, 5 মিনিট হয়তো লাগবে, তারপরে আমরা লাস্ট টপিকে আমরা চলে যাব। ইনফর্মাল লেটারটা কি? আমাদের প্যারাগ্রাফ তো থাকেই, পাশাপাশি কিন্তু আমাদের লেটারটাও থাকে। তো ইনফর্মাল লেটার হচ্ছে, ফর্মাল এবং ইনফর্মাল দুই ধরনের লেটার থাকে। ফর্মাল লেটার হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন লিখি না টিচারদেরকে, যখন একটা পজিশনের হায়ারার্কি থাকে, মানে ফর্মাল লেটার তখনই হবে যখন আমি হয়তো আমার টিচারকে লিখছি অথবা ডিস্ট্রিক্ট কমিশনারকে লিখছি, আমি কোনো একটা আমার লোকাল কোনো একটা অথরিটিকে লিখছি কোনো একটা সমস্যার জন্য, সেগুলো ফর্মাল লেটার। ইনফর্মাল লেটার হচ্ছে যখন আমি হয়তো আমার ফ্রেন্ডকে লিখছি বা আমি আমার মা বাবা কারো কাছে লিখছি, আমার বোনকে চিঠি লিখছি, সেগুলো হচ্ছে ইনফর্মাল লেটার। তো ইনফর্মাল লেটারও কিন্তু তোমাদের আসে এবং এটাতে ভালো একটা মার্কিং থাকে। তো ইনফর্মাল লেটারের সাধারণত স্ট্রাকচারটা একবার তোমরা কয়েকবার দেখে নিলে স্ট্রাকচারটা একদম মুখস্থ হয়ে যাবে। আমি একটু বলে রাখি যে কিভাবে সাধারণত শুরু হয়। সাধারণত ডে মান্থ ইয়ার দিয়ে আমাদের ডেটটা থাকে। এখানে হচ্ছে অনেকেই ভুল করে, ডে মান্থ ইয়ার দিয়ে সবসময় হচ্ছে একদম ফুলটা লিখতে হবে। যেমন আমি যদি বলি, যেমন 11 নভেম্বর 2000 ফর এক্সাম্পল 25 দিলাম, ঠিক আছে। এখানে খেয়াল করো 11 নভেম্বর 2025। অনেকে আসলে এইটা হচ্ছে সুন্দর করে কারেক্ট লেখা, কিন্তু অনেকে দেখবা 11/11/2025, এটা কিন্তু ইনফর্মাল ব্যবহার, ঠিক আছে। তো চেষ্টা করব আমরা হচ্ছে একদম ফর্মাল সুন্দর করে লিখতে, ওইভাবে আমরা ডেটটা যাতে না লিখি। তারপর এরপর ডেটের পরে হচ্ছে সেন্ডার্স অ্যাড্রেস। সেন্ডার্স মানে কি? এইখানে হচ্ছে যে লিখছে, মানে আমার অ্যাড্রেসটা থাকবে। খেয়াল করো, যদি তোমার কোশ্চেন এরকম উল্লেখ করা থাকে, তোমার পরিচয় যদি দেয়া থাকে, যে ধরো তুমি হচ্ছে এরকম, তোমার নাম হচ্ছে মাইশা, তুমি থাকো এই জায়গায়, এখান থেকে তুমি লেটার লেখো, তখন কিন্তু অবশ্যই কোশ্চেনে যেই আসলে পরিচয় তোমার দেয়া হয়েছে বা কোশ্চেনে যে অ্যাড্রেসটা দেয়া আছে, সেই অ্যাড্রেস সেই ঠিকানাই কিন্তু তোমার ঠিকানা। এটা একটু খেয়াল রাখতে হবে। তখন আবার শুধুমাত্র নিজের ঠিকানা দিলে কিন্তু ভুল হয়ে যাবে। তো সেন্ডার্স মানে তুমি যেখান থেকে পাঠাচ্ছ সেই অ্যাড্রেসটা তোমার থাকবে, সেখানে প্রথমে থাকবে হাউস, তারপর থাকবে রোড, তারপর এরিয়া। যেমন হচ্ছে আমি যদি বলি যে 78 গ্রিন রোড, তারপর হচ্ছে ঢাকা, ঠিক আছে। 78 গ্রিন রোড ঢাকা, তার মানে হাউস, রোড, এরিয়া, এভাবে হচ্ছে আমরা লিখতে পারি। তারপর একটা স্পেস থাকবে, একটা স্পেস, একটা নির্দিষ্ট স্পেসের পর স্যালুটেশন। স্যালুটেশন মানে কি? স্যালুটেশন হচ্ছে সম্বোধন করা, মানে যেমন আমি যদি ডিয়ার লিখতে পারি, মাই ডিয়ার, অথবা নেম অফ দ্য রিসিভার, মানে কারো জাস্ট নাম দিয়ে শুরু করতে পারি। আমি একটা ফ্রেন্ডকে লিখছি, আমার ফ্রেন্ডের নাম মাইশা, তো আমি লিখতে পারি মাই ডিয়ার মাইশা অথবা ডিয়ার মাইশা, বা জাস্ট শুধু মাইশা দিয়ে একটা কমা দিলেই হবে, ঠিক আছে। ওকে,
তো এরপর এরপর শুরু হয়ে যাবে আমাদের কন্টেন্ট, মানে বেসিক্যালি এরপরই হচ্ছে আমরা সম্বোধন করার পরই আমরা হচ্ছে বডি পার্টটা থাকবে, শুরুতে থাকবে বিগিনিং, যেমন হচ্ছে আই হোপ ইউ আর ইন গুড হেলথ, এটা দিয়ে আমরা শুরু করতে পারি যেভাবে ইচ্ছা। তো অথবা আমার সালাম নিও, মাকে লিখতে চাইলে আমার সালাম নিও, তো এভাবে শুরু করতে পারি। তারপর কন্টেন্ট মেইন যেটা আসলে চাচ্ছে যে তুমি হয়তো লেটার লেখো, তোমার একটা হিস্টোরিক্যাল প্লেসে তুমি ভিজিট করেছো, সেটা সম্পর্কে তুমি সবাইকে বলো। তার মানে এই কন্টেন্টের জায়গায় থাকবে তুমি যে হিস্টোরিক্যাল প্লেসে যে ভিজিট করেছো, সেখানে গিয়ে কি কি দেখলে, এগুলো থাকবে। অথবা পহেলা বৈশাখ পালন করেছো, পহেলা বৈশাখের এক্সপিরিয়েন্স কেমন সেটা তুমি তোমার ফ্রেন্ডকে জানাও, তখন কন্টেন্ট পার্টে বেসিক্যালি ওগুলো থাকবে। বিগিনিং পার্টে বেসিক্যালি আমাদের গ্রিটিংস থাকে। গ্রিটিংস মানে কি, যে আই হোপ তুমি ভালো আছো, আই হোপ তুমি সুস্থ আছো, অনেকদিন পর তোমার চিঠি পেয়ে ভালো লেগেছিল, অনেকদিন থেকে ভাবছিলাম যে তোমাকে চিঠি লিখবো, এগুলোই বেসিক্যালি আমাদের গ্রিটিংস। কন্টেন্ট পার্টে আমাদের হচ্ছে মেইন জিনিসটা থাকবে। তারপর হচ্ছে আমাদের এন্ডটা অ্যাগেইন, ডু নট ফরগেট টু রাইট মি অ্যাগেইন, তো এভাবে হচ্ছে পরেও আমাকে হচ্ছে চিঠি দিও, কনভে মাই সালাম টু ইউর প্যারেন্টস, তোমার মা বাবাকে আমার সালামটা দিও, এগুলো দিয়ে আমরা হচ্ছে সাধারণত শেষ করে দিব। তারপর একদম লাস্টে আমাদের ইয়োর সিনসিয়ারলি অথবা ইয়োর লাভিং, সেন্ডারের নেম, তারপর হচ্ছে নামটা লেখে, নিজের নামটা লেখে, তারপর হচ্ছে সুন্দর করে আমরা লেটারটা শেষ করে দিব। সেন্ডার্স নেম মানে হচ্ছে আমি, আমার নাম, এখানেও হচ্ছে আমার নামটা যাবে, ঠিক আছে, তারপর আমি শেষ করে দিব। সো বেসিক্যালি এটাই স্ট্রাকচার, এক দুইবার হচ্ছে লিখবো। আচ্ছা, ফর্মাল লেটার আজকে নেই, তো ফর্মাল লেটারে আসলে কোনো গ্রিটিংস সাধারণত যাবে না। ফর্মাল লেটারে সবসময় শুরুই হয় এভাবে যে আই ওয়ান্ট টু ড্র ইউর অ্যাটেনশন টু দ্য ফ্যাক্ট, মানে আমি তোমার এই অ্যাটেনশনটা এই ফ্যাক্টে, মানে আমি এই ব্যাপারে আমি সমস্যা ফেস করছি, এটা আসলে কি করা যায়। ফর্মাল লেটারে খুব ছোট থাকে সাধারণত, ইনফর্মাল লেটার একটু বড় হয়। ফর্মাল লেটারে তুমি যত সংক্ষিপ্ত আকারে তুমি হচ্ছে ফর্মালি হচ্ছে তুমি তাকে, তোমার টিচারকে যদি বলো যে তুমি একটা অ্যাপ্লিকেশন লিখতে চাও যে লিভ অফ অ্যাবসেন্সের জন্য, অথবা তুমি 3 দিন ছুটি চাও, এ ধরনের কোনো অ্যাপ্লিকেশন জাস্ট সিম্পল কনসাইজ ভাবে লিখতে হয়। ফর্মাল লেটার সমস্যা নেই, তোমরা রেগুলার যখন ক্লাস করবে ফর্মাল লেটারের ক্লাসও তো অবশ্যই আবার তোমরা এই ক্লাসগুলো আবার পাচ্ছ। তো এরপর ইনফর্মাল লেটারে এরকম ধরো একটা এক্সাম্পল আছে, এটা পরে দেখে নিতে পারো, যে এখানে আসলে কি, যে তোমার ট্রেন জার্নি নিয়ে একটা এক্সপেরিয়েন্স লিখতে বলেছে। তারপর অবশ্যই এটা বলেছে যে এখন তোমাকে তোমার হচ্ছে চট্টগ্রামে তুমি ট্রেন দিয়ে গিয়েছো, এবং তোমার ফ্রেন্ড আবরার বা আনিকা, তার কাছে তুমি তোমার এক্সপিরিয়েন্সটা লিখবে। তার মানে খেয়াল করো তুমি কাকে লিখবে সেটা কিন্তু বলে দিয়েছে। তো এক্সামে সবসময় এই ধরনের কিছু কিউ দেয়া থাকে, এখানে অবশ্যই তুমি যদি তখন নিজের ফ্রেন্ডের নামই লিখে দাও তখন কিন্তু আবার ভুল হবে, এটার কারণে কিন্তু মার্কও কাটা যাবে। তোমাকে যদি বলে তুমি আনিকা বা আবরারকে লেখো, তার মানে তোমার তাকেই লিখতে হবে। তোমাকে যদি এটা বলে যে ধরো তুমি আনিকা বা আবরার, তুমি লিখছো অন্য কাউকে, মাইশাকে, তখন কিন্তু ওভাবেই তোমার শুরু করতে হবে, ঠিক আছে, সম্বোধনটা ওভাবেই করতে হবে। যেমন খুব সুন্দর করে দেখো, এগুলো আমরা দেখতে পারো যে কিভাবে কিভাবে তোমরা লিখবে। তোমার এরিয়া আছে, তারপর হচ্ছে স্যালুটেশন বা সম্বোধন আছে, মাই লাভিং আনিকা, তারপর হচ্ছে এই যে দেখো আমাদের হচ্ছে শুরুতেই হচ্ছে গ্রিটিংস আছে, তারপর আমরা পুরো কন্টেন্ট আছে, এবং হচ্ছে শেষে আছে টেক কেয়ার ইউর লাভিং ফ্রেন্ড সাইম। তো এখানে বেসিক্যালি আসলে কি বলা হচ্ছে, যে উইন্টার ভ্যাকেশনে আমরা যেহেতু ট্রেন জার্নির কথা বলা হচ্ছে, পুরোটুকুতেই যে কিভাবে ট্রেন জার্নি শুরু হলো, কালেক্ট টিকেট হচ্ছে প্রথমে তার বাবা হচ্ছে আগের দিন হচ্ছে টিকেট কালেক্ট করলো, তারপর দেখলো যে ট্রেন জার্নিতে গিয়ে দেখলো যে হকাররা অনেক ধরনের জিনিসপত্র আসলে বিক্রি করছে, তারপর অনেক কিছু এখানে বেসিক্যালি তারা যেটা ফেস করলো, এবং ফাইনালি অ্যাট দ্য ইভিনিং তারা আন্টের বাসায় পৌঁছালো, তারপর হচ্ছে আন্ট হচ্ছে তাকে হচ্ছে ওয়ার্ম ভাবে ওয়েলকাম করলো। তো মোটামুটি সবটুকু ট্রেন জার্নির কথাই হচ্ছে কিন্তু সে বলেছে, ঠিক আছে না। স্যালুটেশন পরে সাধারণত এক আঙ্গুল তুমি স্পেস দিতেও পারো, না দিতে পারলেও কোনো সমস্যা নেই। এই যে এবার আমরা চলে যাব আমাদের লাস্ট টপিকে, এরপরে আমাদের ক্লাস শেষ। সবাই ক্লিয়ার কিনা বলো, ইনফর্মাল লেটার, তারপর লাস্টে অবশ্যই একটা স্ট্যাম্পিং থাকবে। এখানে ভুল করা যাবে না, অনেকে ফ্রম আর টু তে ভুল করে। ফ্রম মানে আমি, টু মানে হচ্ছে যাকে পাঠাচ্ছি সেখান থেকে, মানে যে চিঠিটা লিখছে সে হচ্ছে ফ্রম, ঠিক আছে, মানে কোন খান থেকে চিঠিটা আসছে। টু হচ্ছে যাকে লেখা হচ্ছে। তো এটা মাথায় রাখবে, অনেকে কিন্তু এই ফ্রম টুকে হচ্ছে গুলিয়ে ফেলে, ফ্রমের জায়গায় টু, টু এর জায়গায় ফ্রম দেয়, তখনও কিন্তু আবার ভুল হবে। সো এইভাবে করে সুন্দর করে আমরা হচ্ছে একটা স্ট্যাম্পও একদম লাস্টে দিতে হবে। 3-4 বার আবার এটা তোমরা পিডিএফ পেয়ে যাবে, একবার একটু 1-2 বার চোখ বুলায় নিলেই আসলে স্ট্রাকচারগুলো মাথায় চলে আসবে, তেমন একটা
প্রবলেম হবে না। তো এবার চলো, আমাদের মোটামুটি অনেকগুলো টপিক হয়ে গেছে, আমাদের লাস্ট টপিক হচ্ছে এখন আছে আর্টিকেল, আর্টিকেলের ইউজ। তো আর্টিকেলের ইউজে আমাদের এটা মাথায় রাখো যে আমরা অলরেডি এতক্ষণ যা পড়লাম একটু যদি সাম আপ করি, আমরা দুটো লেসন পড়েছি। লেসনে আমরা দেখেছি যে কিভাবে শর্ট কোশ্চেনের অ্যান্সার করতে হয়, কিভাবে টেবিল ম্যাচিং আছে, ট্রু ফলস আছে, এই তিনটা জিনিসই আমাদের পরীক্ষায় আসে। তারপর আমরা দেখেছি প্যারাগ্রাফে 4 ধরনের, প্যারাগ্রাফে সাধারণত পরীক্ষায় আমাদের থাকেই। ইনফর্মাল লেটারটাও আমরা দেখে নিয়েছি, ইনফর্মাল লেটারও আমাদের পরীক্ষায় থাকে। এবার আমরা চলে যাই আর্টিকেলে। আর্টিকেল থেকেও কিন্তু দেখা যায় আমাদের প্যাসেজ আসেই, আর্টিকেল অথবা প্রিপোজিশন থেকে আমাদের প্যাসেজ দিয়ে থাকে। তো সাধারণত একটা পরীক্ষায় তোমরা একটা প্যাসেজ পাবে। আর্টিকেলের ব্যবহারগুলো তোমাদের লেভেলে অল্প কিছু ব্যবহারই আছে, এই ব্যবহারগুলো ভালো করে জানতে পারলে কিন্তু আর্টিকেল একদম ভুল হবে না। তো তোমাদের বোর্ড বই আসলে ইংলিশ সেকেন্ড পেপারের যেই বইটা আছে সেখানে আসলে যেই সব আর্টিকেলের ব্যবহার আছে সেটাই প্রথমে বলে রাখি। আর্টিকেল একদম শুরু করার আগে প্রথমে মাথায় রাখবো যে এটা মাথায় রাখো যে আর্টিকেল সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। আর্টিকেল তো তিনটা হয়, এ হয়, অ্যান অথবা দি, দা। তো এটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল, আরেকটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। তো এটার মানে কি, ইনডিফিনিট হচ্ছে অনির্দিষ্ট, যেগুলো বোঝায় অনির্দিষ্ট জিনিসকে বোঝানোর জন্য ইনডিফিনিট আর্টিকেল বসে, এবং এই ডেফিনিট আর্টিকেল হচ্ছে নির্দিষ্ট জিনিসকে বোঝানোর জন্য। তো এক্ষেত্রে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে, তার মানে নির্দিষ্ট জিনিসকে বোঝানোর জন্য ডেফিনিট আর্টিকেল শুধুমাত্র আমাদের দা আছে, এবং অনির্দিষ্ট জিনিসকে বোঝানোর জন্য ইনডিফিনিট আর্টিকেল যেটা সেটা হচ্ছে দুইটা আছে, এ এবং অ্যান। ঠিক আছে, ক্লিয়ার সবাই? লেটারটা ফাইনালের জন্য বলছি, ফাইনালে যখন লিখবে লেটারটা চেষ্টা করবে যে পরপর 2 পেজ যখন থাকে না, মানে এক পেজ যখন খুলবে, এ পাশে এক পেজ, এ পাশে এক পেজ, তখন এ পাশ থেকে শুরু করে তুমি সুন্দর করে এ পাশের হাফ পর্যন্ত লিখে লাস্টে একটা স্ট্যাম্প, এরকম কন্টেন্ট একদম পারফেক্ট। এভাবে করে হচ্ছে 2 পেজে সুন্দর করে, 2 পেজ হচ্ছে দেখা যায় এরকম 2 পেজে সুন্দর করে লিখবে। ঠিক আছে, ওকে। তো চলো এবার আমরা তার মানে জানলাম যে আর্টিকেল আমাদের দু ধরনের আছে, ইনডিফিনিট আর্টিকেল আছে এবং ডেফিনিট আর্টিকেল আছে। তারপর আমরা চলে যাই যে আর্টিকেল ব্যবহারের নিয়ম থেকে আমরা শুরু করি। একদম প্রথমে হচ্ছে কোনো কিছু প্রথমবার যখন উল্লেখ করা হয়, তার মানে অনির্দিষ্ট, অবশ্যই বোঝা যাচ্ছে অনির্দিষ্ট জিনিসগুলো সবসময় হচ্ছে এ অথবা অ্যান বসবে, নির্দিষ্ট জিনিসে দা বসবে আর্টিকেল। তো অনির্দিষ্ট জিনিস এ অ্যান ব্যবহার করা হয় যখন কিছু প্রথমবার বলা হয়, তার মানে আগে যেহেতু সেটাকে আগে আমাদের ইন্ট্রোডিউস করা হয়নি বা আগে উপস্থাপন করা হয়নি, প্রথমবার বলা মানেই জিনিসটা অনির্দিষ্ট কিছু। তার মানে সিঙ্গুলার কাউন্টেবল নাউন অথবা সিঙ্গুলার কাউন্টেবল নাউন, যেই নাউনগুলো সিঙ্গুলার এবং কাউন্ট করা যায়, মানে আমি যদি একটা অ্যাপেল বলি, ঠিক আছে, তো এই ধরনের জিনিসগুলো যেগুলো কাউন্ট করা যায় এবং যেগুলো সিঙ্গুলার, সেগুলো আগে সাধারণত আমাদের এ বা অ্যান ব্যবহার করা হয়। যেমন আমি যখন আ বেড, এটা সিঙ্গুলার, একটা বেড আমি কাউন্টও করতে পারি, আ বেড কভার এটাও কাউন্ট করতে পারি, আর রকিং চেয়ার, আর সোফা, ঠিক আছে, এগুলো যেহেতু আমরা কাউন্ট করতে পারি, দেখে জানি যে এটা একটা, এটা সিঙ্গুলার এবং এটা কাউন্টেবল, তার মানে এখানে এ বা অ্যান ব্যবহার করতে পারি। এখন কখন এ হবে কখন অ্যান হবে সেখানেও আমরা যাচ্ছি। অনির্দিষ্ট কিছু বললে এ অথবা অ্যান ব্যবহার করা হয়, তার মানে প্রথমবার কোনো কিছু বললেও এ বা অ্যান ব্যবহার করা হয়। তারপর কোনো কিছু যদি অনির্দিষ্ট ভাবে বলা হয়, যে এটার সংখ্যা তুমি নির্দিষ্ট ভাবে জানো না, এরকম বিশেষ কিছু না, অথবা জিনিসটা বিশেষ কিছু না, এরকম জিনিস বললে তখন আবার আমাদের এ বা অ্যান ব্যবহার করা হয়। যেমন এখানে হচ্ছে শি বট সাম অ্যাপলস ফ্রম আ শপ ইন দ্য নিউ মার্কেট। নিউ মার্কেটের একটা শপ থেকে সে কিছু অ্যাপেল কিনলো। এখন খেয়াল করো তো, এই নিউ মার্কেটের একটা দোকান থেকে সে কিনলো, এই একটা দোকানকে নির্দিষ্ট করে বলা হচ্ছে যে নিউ মার্কেটের ওই দোকানটা থেকে সে কেনা হচ্ছে না, নিউ মার্কেটের যে কোনো একটা দোকান, মানে যে কোনো একটা দোকান, মানে অনির্দিষ্ট। এই যে ইন আ শপ মানে হচ্ছে কিন্তু যে কোনো একটা দোকান, তার মানে অনির্দিষ্ট করে যখন বলা হচ্ছে, এই সবটা কিন্তু হচ্ছে বিশেষ করে না, কারণ বলা হচ্ছে না যে আমি এক্স্যাক্টলি ওই দোকান থেকে কেনা হচ্ছে, একদম অনির্দিষ্ট ভাবে বলা হচ্ছে, তাই এখানে কিন্তু এ ব্যবহার করা হয়েছে। খেয়াল করো যে আ শপ ইন দা নিউ মার্কেট। তারপর এখানে মাথায় রাখবে যে এবার এ বা অ্যান তো আমরা বুঝলাম যে এ বা অ্যান কখন ব্যবহার করা হয়, সাধারণত যখন হচ্ছে অনির্দিষ্ট কিছু বা প্রথমবার কিছু ব্যবহার করা হয়, তাই না? প্রথমবার কিছু যখন ব্যবহার করা হয়। স্ক্রিন কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ না তোমরা? আচ্ছা, তো
আমরা বুঝতে পারলাম প্রথমবার উল্লেখ করলে বা অনির্দিষ্ট করে যখন কোনো কিছু বলা হয় তখন হচ্ছে আমাদের এ বা অ্যান থাকবে। এবার এ কখন বা অ্যান কখন, স্পেসিফিক ভাবে যদি এই দুইটাকেও আলাদা করি, এই দুইটা কখন বসবে। তো প্রথম কথা হচ্ছে কনসোনেন্ট যখন থাকবে তখন কিন্তু আমাদের সাধারণত কনসোনেন্ট সাউন্ডের আগে আমাদের এ বসবে, এবং ভাওয়েল যখন থাকবে অ্যান বসবে। ভাওয়েল কোনগুলা? এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটাই হচ্ছে আমাদের ভাওয়েল। এই যে দেখো, খেয়াল করো, সুন্দর করে দেওয়া আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। ভাওয়েল সাউন্ড মানে এই পাঁচটা যখন থাকবে, এই পাঁচটা থাকলে তার আগে সবসময় অ্যান ব্যবহার হবে। খুবই গুরুত্বপূর্ণ, এই পাঁচটা থাকলে অ্যান, এই পাঁচটা ছাড়া বাকি সবকিছু কনসোনেন্ট, তখন কিন্তু আমরা শুধুমাত্র এ ব্যবহার করব। তার মানে এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা অ্যালফাবেট দিয়ে যখন শুরু হবে কোনো ওয়ার্ড, তার আগে আর্টিকেল বসালে আমরা অ্যান বসাবো, ঠিক আছে, সাধারণত। আর এই পাঁচটা ছাড়া বাকি সবকিছুই কনসোনেন্ট, তখন তার আগে আমরা এ বসাবো। তারপর খেয়াল করি, যেমন আ ডগ, আ কার, ঠিক আছে, এ, ডি, ডি কিন্তু ডি আছে, সি আছে, তাই এ বসেছে। অ্যান অ্যাপেল, এখানে খেয়াল করো, এখানে এ, ই, আই, ও, ইউ থাকলে তার আগে কিন্তু অ্যান বসবে। তো এখানে এ দিয়ে শুরু হয়েছে যেহেতু অ্যাপেল ওয়ার্ডটা, তার আগে কিন্তু অ্যান বসেছে। এলিফ্যান্ট, এলিফ্যান্ট হচ্ছে ই দিয়ে শুরু হয়েছে, যার কারণে কিন্তু আমাদের অ্যাগেইন অ্যান বসেছে। তার মানে খেয়াল করো কি কিসের আগে আমাদের বসছে, যখন জিনিসটা শুধুমাত্র কনসোনেন্ট সাউন্ড তার আগে এ, কিন্তু যখন জিনিসটা ভাওয়েল সাউন্ড আসছে তখন কিন্তু তার আগে আমাদের অ্যান বসছে। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ এই ধরনের কোশ্চেনই কিন্তু আমাদের সাধারণত আসে। তারপর ইউ এর আগে এ ব্যবহার, এখানে এবার আবার আসবে একটা ব্যতিক্রম ধর্মী নিয়ম। আমরা তো জানি ভাওয়েলের আগে সাধারণত আমাদের বসবে অ্যান, কনসোনেন্টের আগে বসবে আমাদের এ, কিন্তু ভাওয়েল আমাদের তো ইউ, এ, ই, আই, ও, ইউ, মানে ইউ তো হচ্ছে আমাদের ভাওয়েলেই যায়, তার মানে ইউ এর আগে সাধারণত অ্যানই বসবে। কথা হচ্ছে ইউ এর আগে অ্যানই বসবে, কিন্তু ইউ, এইটার উচ্চারণ যদি ইউ এর মতো হয়, মানে ইউ ইকুয়ালস টু, যদি ইউ এর মতো উচ্চারণ হয়, ঠিক আছে, তখন আমাদের কিন্তু আবার বসবে এ বসবে। আমরা এক্সাম্পল দিই, যেমন হচ্ছে ইউনিভার্সিটি, এখানে কিন্তু ইউ দিয়ে আ উচ্চারণ হচ্ছে না, ইউ দিয়ে যখন আমরা হয় তখন কিন্তু উচ্চারণ হচ্ছে না, ইউ দিয়ে উচ্চারণ হচ্ছে। তার মানে আ দিয়ে না উচ্চারণ হয়ে এটার উচ্চারণ কিন্তু ইউ এর মতো হচ্ছে, যার কারণে এখানে কিন্তু এ বসেছে, অ্যান বসেনি। তার মানে যদি সাম আপ করি, ভাওয়েলের আগে তো সবসময় অ্যান বসে, কিন্তু ভাওয়েল হিসেবে ইউ তো আসলে ভাওয়েল, কিন্তু ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতোই হয় তখন কিন্তু তার আগে আবার আমাদের এ বসবে। যেমন এখানে কিন্তু অ্যান ইউনিভার্সিটি না বসে এ ইউনিভার্সিটি বসেছে, কারণ এটার উচ্চারণ কিন্তু ইউনিভার্সিটি, মানে ইউ দিয়ে শুরু হয়। ঠিক আছে, ক্লিয়ার কিনা সবাই বলো তো? এটাই লাস্ট টপিক। ঠিক আছে, আমরা আরো কিছু প্র্যাকটিস করব, তখন হয়তো একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, লাস্ট 4টা নিয়ম আছে, তারপর আমরা কিছু প্র্যাকটিস করব, তারপরে আমাদের ক্লাসটা শেষ। তো এরপর আমরা খেয়াল করি, সাইলেন্ট এইচ এর আগে অ্যান ব্যবহার হয়, মানে এইচ দিয়ে কোনো ওয়ার্ড শুরু হলেও যদি এইচ উচ্চারণ না হয় তখন হচ্ছে সাইলেন্ট এইচ বলে। যেমন খেয়াল করো, এই যে আমরা অ্যান আওয়ার যখন বলি, উচ্চারণটা আমাদের শুধু আওয়ার হচ্ছে না, এই এইচটা কি উচ্চারণ হচ্ছে, এইচটা কিন্তু সাইলেন্ট। আমরা এন এইচ দিয়ে শুরু হইলো, কিন্তু আমরা হাওয়ার বলছি না, আমরা আওয়ার বলছি। তার মানে সাইলেন্ট এইচ যখন থাকে তখন তার আগে কিন্তু আবার অ্যান বসে। যদিও জিনিসটা হচ্ছে এইচ হচ্ছে একটা কনসোনেন্ট, তার আগে এ বসার কথা, কিন্তু এইচ যদি উচ্চারণ নাই হয়, যেমন অ্যান আওয়ার, অ্যান অনেস্ট ম্যান, হনেস্ট কিন্তু হচ্ছে না, অনেস্ট, তার মানে এইচ এর উচ্চারণ হচ্ছে না, তখন কিন্তু আমাদের আবার ঘুরে ফিরে আমাদের অ্যান বসবে, যদিও জিনিসটা এইচ মানে কনসোনেন্ট হওয়া সত্ত্বেও অ্যান বসবে। এটা যারা এই নিয়মগুলো যাদের কাছে নতুন, প্রথমে একটু কঠিন লাগতে পারে, কয়েকবার, শুধু 8টা নিয়মই তো, কয়েকবার বারবার পড়ে গেলে তোমাদের কাছে আবার ইজি হয়ে যাবে। এরপর হচ্ছে, প্রথমবার কোনো কিছু উল্লেখ করলে তো আমরা বলেছি এ বা অ্যান বসবে, দ্বিতীয়বার কোনো কিছু উল্লেখ করা মানে, বিশেষভাবে উল্লেখ করা মানে হচ্ছে তখন আবার দা বসবে। এবার আমরা চলে যাই ডেফিনিট আর্টিকেল দা এর ব্যবহার। তার মানে কোনো কিছু দ্বিতীয়বার উল্লেখ করা হয়, অলরেডি একবার উপস্থাপন করা হয়ে গিয়েছে, আবার উপস্থাপন বা বিশেষভাবে উপস্থাপন করা হলে তখন দা বসবে। যেমন দিস ইজ আসমা আহমেদস বেডরুম, দ্য বেডরুম ইজ ভেরি নিটলি মেড। এই যে দ্য বেডরুম, এখানে দ্য বেডরুম কেন বোঝাচ্ছে, দ্য রুম কেন বলছে, কারণ হচ্ছে এই বেডরুমের কথা কিন্তু আগে একবার বলা হয়ে গিয়েছে, তার মানে দ্বিতীয়বার যখন আবার উল্লেখ করা হচ্ছে তখন কিন্তু দা
কারণ দা হচ্ছে কখন বসে, দা যেহেতু আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল বা নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাতে গেলে দা বসে। সো এক্ষেত্রে কিন্তু আমাদের দাটা বসেছে একদম নির্দিষ্ট করে। আগে একবার এই আসমার বেডরুমের কথাই বলা হচ্ছে, সেকেন্ড বার আসমার বেডরুমের কথা বলার জন্য দা বসেছে। এরপর আবার হচ্ছে সেম ভাবে নির্দিষ্ট করে উল্লেখ করলে দা বসায়, যখন কোনো ব্যক্তি বা বস্তুকে বিশেষভাবে আমরা হচ্ছে বলতে চাই ডেফিনিট আর্টিকেল দা বসবে। দা মানে নির্দিষ্ট করে বলা, তখন ডেফিনিট আর্টিকেল দা বসবে। আচ্ছা, তো এরপর আমরা চলে যাই যে দেয়ার আর ফিউ উইন্ডোজ ইন দ্য রুম, দ্য উইন্ডোজ আর কভার্ড উইথ হেভি কার্টেন, দেয়ার আর ফিউ উইন্ডোজ ইন দ্য রুম। এখানেও কিন্তু নির্দিষ্ট করে বলা হচ্ছে একবার বা আবার যদি কোনো কিছু একবার বলার পর দ্বিতীয়বার উল্লেখ করা হয় তাহলেই কিন্তু জিনিসটা নির্দিষ্ট করে বলা হয়। তো আবার এক্সট্রা করেও আরেকটা রুল হিসেবেও আমরা দিলাম যে নির্দিষ্ট করেও যদি কোনো কিছু এক্সট্রা করে বলা হয় তখনও কিন্তু দা বসবে, যেহেতু দা ডেফিনিট আর্টিকেল। যেমন এখানে উইন্ডোজটাকে কিন্তু নির্দিষ্ট করে বলা হচ্ছে, যে এখানে প্রথমে বলছে দেয়ার আর ফিউ উইন্ডোজ ইন দ্য রুম, উইন্ডোজ এর নাম বা পরিচয় কিছু দিল না, কেমন উইন্ডো বলা হয়নি, অল্প কিছু উইন্ডো আছে। এরপর নির্দিষ্ট করে ওই উইন্ডোগুলোরই কথা বলা হচ্ছে, এই যে দা উইন্ডোজ মানে ওই জানালাগুলোর কথাই বলা হচ্ছে, এই কারণে এখানে কিন্তু ডেফিনিট আর্টিকেল হিসেবে দা বসেছে। দ্য উইন্ডোজ আর কভার্ড উইথ লার্জ হেভি কার্টেন্স। একমাত্র জিনিসের পূর্বে দা বসে, এইটা আবার খুবই গুরুত্বপূর্ণ। একমাত্র জিনিস মানে কি, পৃথিবীতে কোনো জিনিস যদি একমাত্রই থাকে, যেমন সূর্য একমাত্রই আছে, এটা কিন্তু এটার কোনো বিকল্প নেই, চাঁদ এটার কোনো বিকল্প নেই, পৃথিবীতে একটা সূর্য একটা চাঁদই আছে, এ ধরনের জিনিসের আগে সব সময় আমাদের দা থাকবে। ঠিক আছে, যেমন যখন কোনো কিছু একমাত্র থাকে বা তার কোনো বিকল্প থাকে না, তার আগে সব সময় দা বসবে। দ্য সান ইজ দ্য সোর্স অফ এনার্জি অন দ্য আর্থ, দ্য সান, কারণ এই সানটা কিন্তু একমাত্র আমাদের, এটার কোনো বিকল্প নেই। তো পৃথিবীতে কোনো কিছু বিকল্প নেই এরকম জিনিস, কার্টেন মানে হচ্ছে পর্দা, তো পৃথিবীতে কোনো কিছু বিকল্প নেই এরকম কোনো কিছু থাকা মানে তার আগে ডেফিনিট আর্টিকেল দা বসবে। সবাই ক্লিয়ার কিনা বলো তো? আমরা 8টা রুল পড়েছি, একটু কঠিন লাগতে পারে, এক দুইবার আবার যদি তুমি রিভিশন দাও আজকে ক্লাস শেষ হওয়ার পরে পিডিএফটা আবার একবার দেখে, পিডিএফটা যখন পেয়ে যাবে একবার দেখে রিভিশন দিলে ইনশাল্লাহ সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। সবাই ক্লিয়ার কিনা বলো তো? আচ্ছা, এবার আমরা তাহলে একটু প্র্যাকটিস করব, সবাই মনোযোগ দিবে, সবাই মনোযোগ দিবে, আমরা একবার একটু প্র্যাকটিস করে। আচ্ছা, প্রথমটা আমি খুবই ফাস্ট করব, ঠিক আছে? প্রথমটা আছে আই নিড টু মেক, কি হবে, অ্যাপয়েন্টমেন্ট উইথ মাই ডেন্টিস্ট। কে অ্যান্সার দিতে পারবে? এ এন নাকি দা হবে? ভেরি গুড, আমি দেখছি স্টুডেন্ট পোর্টালে খুব দ্রুত সবাই অ্যান্সার দিয়ে দিচ্ছে। আচ্ছা, কয়েকজন ভুল অ্যান্সার দিচ্ছে, এ হবে না, এন হবে। কেন এন হবে বলো তো? কারণ এইখানে কিন্তু ভাওয়েল, ভাওয়েল কি ছিল, এ ই আই ও ইউ, এই 5টা ভাওয়েল থাকলে সাধারণত তার আগে কি হয়, আমাদের এন বসে, তার মানে এখানে এন হবে। আচ্ছা, why don't you use my phone? Thank you, oh dear, I can hear dash engage tone, বি নাম্বারটা কি হবে? ভেরি গুড, বি নাম্বারটাও অ্যান হবে। কেন অ্যান হবে? অ্যাগেইন আমাদের এ ই আই ও ইউ এগুলো তো আমাদের ভাওয়েল, ভাওয়েল থাকলে তার আগে অ্যান বসবে। এই যে এনগেজড, এখানে এ আছে, এখানে ই আছে, এখানেও কিন্তু এ এ ছিল, যার কারণে অ্যান বসেছে, প্রথম দুইটাই অ্যান হবে। আই গো টু ড্যাশ ওয়ান নেক্সট টু ড্যাশ সুপার মার্কেট, এখানে খেয়াল করো, এখানে জিজ্ঞেস করা হয়েছে যে হুইচ ডেন্টিস্ট ডু ইউ গো টু, তুমি কোন ডেন্টিস্ট বা কোন দাঁতের চিকিৎসকের কাছে যাও, বলা হচ্ছে এখানে কিন্তু হবে আই গো টু দা ওয়ান। দা ওয়ান কেন? আমাকে বলা হচ্ছে যে তুমি কোনখানে যাও, তখন কিন্তু আমি নির্দিষ্ট করে বলছি যে আমি ওই জায়গায় যাই, দা ওয়ান নেক্সট টু দা সুপার মার্কেট। এই সুপারমার্কেটের মানে এই সুপারমার্কেটের সাথে যেইটা আছে সেটাতেই আমি যাই, মানে সুপারমার্কেট কেউ নির্দিষ্ট করে বলছে এবং আমি কোনটাতে যাই সেটাও নির্দিষ্ট করে বলছে, দুইটাই কিন্তু দা হবে। অন তাজমহল রোড, এখানে কিন্তু আবার আমাদের কোনো আর্টিকেল বসবে না। এক্সাম হলে যখন আসবে তখন কিন্তু তোমাদের সাধারণত দেয়া থাকবে যে এ এন অথবা দা দিবে, এবং এটা কোনো কিছুই না হলে তখন একটা ক্রস চিহ্ন দিবে, অথবা অনেক ক্ষেত্রে নো আর্টিকেল লিখতে হয়। তো মেইন কথা আমাদের বেশিরভাগ ক্ষেত্রে ক্রস চিহ্নই দিতে বলে। তো এখানে হচ্ছে এই যে যেমন পুটা ক্রস, তো এখানে হচ্ছে আমাদের যেহেতু কোনো আর্টিকেলই বসবে না, কারণ এখানে কিন্তু তাজমহল রোড, একটা তাজমহল রোডকে তো গোনা যায় না, কাউন্টেবল তো এভাবে গোনা যায় না, এবং হচ্ছে এ এন যেহেতু বসবে না, এখানে দা হিসেবেও কিন্তু নির্দিষ্ট করে বলছে না, যার কারণে এখানে কিন্তু আমাদের রোডের আগে কোনোটাই হবে না। আচ্ছা, এরপর খেয়াল করি হাউ ইজ হি, মানে ওই ডেন্টিস্টটা কেমন, বলছে হি ইজ, কি হবে বলতো? এক্সিলেন্ট, তার আগে কি হবে?
ফেসবুকে দেখছি অনেকেই অ্যান্সার দিচ্ছে। সাজি আফরিন অ্যান্সার দিচ্ছে, সঙ্গীতা সরকার অ্যান্সার দিচ্ছে, ধন্যবাদ সকলকে। স্টুডেন্ট পোর্টালে অনেকে অ্যান্সার দিচ্ছে, মাহির, রিদওয়ান, তানিশা অ্যান্সার দিচ্ছে। তার মানে হি ইজ অ্যান এক্সিলেন্ট। অ্যাগেইন কেন, এখানে কিন্তু আমাদের ই আছে, এ ই আই ও ইউ ভাওয়েলে থাকলে তার আগে অ্যান বসবে। ইউ হার্ডলি ফিল এনি পেন ওয়েন হি পুলস আউট টুথ। এখানে কি হবে বলো তো, জি নাম্বার কি হবে? এখানে কিন্তু এ হবে, পুলস আউট আর টুথ, মানে তুমি হার্ডলি কোনো হচ্ছে ব্যথা পাও যখন সে একটা দাঁত টেনে বের করে। যেহেতু টুথ আছে, টিথ নেই, টুথ মানে হচ্ছে দাঁত, একটা দাঁতের কথা বোঝাচ্ছে, এ হবে। কুড আই হ্যাভ টেলিফোন নাম্বার অফ ইউর ডেন্টিস্ট, কি হবে বলো তো এখানে লাস্টটা কি হবে? আচ্ছা, কুড আই হ্যাভ দা টেলিফোন নাম্বার, নির্দিষ্টভাবে তোমার ডেন্টিস্টের টেলিফোন নাম্বারটাকে আমি পেতে পারি, মানে দা টেলিফোন নাম্বার এইটা আমাদের আছে। তো এখানে হচ্ছে দা হবে। এটাও তোমাদের একটা স্যাম্পল যে তোমাদের আসলে প্রশ্নগুলো কেমন আসবে, এরকম আসতে পারে অথবা এরকম ভাবেই আসবে, কিন্তু একটা প্যাসেজ আকারে আসবে, ঠিক আছে? তো সাধারণত এভাবে আমাদের একটা কোশ্চেন চলে আসে, সেগুলো খেয়াল রাখবে। এক্সারসাইজ 2 তোমাদের জন্য হোমওয়ার্ক। কেন হোমওয়ার্ক দিয়েছি? কারণ এটা বাসায় নিজেরা সৎ থেকে করবে, পরে কিন্তু অ্যান্সার অলরেডি তোমাদের জন্য প্রোভাইড করেই রেখেছি, তো নিজেরা করে দেন করবে। একদম লাস্ট এক্সারসাইজ, এটা খুব দ্রুত 2 মিনিটের মধ্যে সবাই অ্যান্সার করবে। এটা করেই আমরা আজকে শেষ। এবং আগেরটা যেটা বলেছি এটা কিন্তু অ্যান্সার অলরেডি, এক্সারসাইজ 2 এর অ্যান্সার আমি দিয়ে রেখেছি, তোমরা বাসায় নিজে থেকে আগে করার চেষ্টা করবে, করার চেষ্টা করার পরে কিন্তু অ্যান্সার মিলাবে, ঠিক আছে? নিজে একদম সৎ থেকে। আচ্ছা, এগের আগে কি বসবে? ভেরি গুড, এটা খুবই ইজি, ঠিক আছে? অ্যান এগ, এগের আগে কিন্তু আমাদের কি বসবে? অ্যান। বোঝাই যাচ্ছে এগের আগে আমাদের অ্যান বসবে। তারপর বাসের আগে কি বসবে? বাস। এখানে এ বা অ্যান যে কোনো একটা দিয়ে ফিল আপ করতে হবে। মাসুদ রানা অ্যান্সার দিয়েছে, শারালি, বাহাউদ্দিন, আমি ফেসবুকেও দেখছি সকলে অ্যান্সার দিচ্ছে, ধন্যবাদ সকলকে। স্টুডেন্ট পোর্টালে অনেকে একদম সবগুলোর অ্যান্সার একসাথে দিয়ে দিয়েছে, ধন্যবাদ। আচ্ছা, তো অ্যান এগ, বাসের আগে শুধু এ বাস বসবে যেহেতু এখানে কনসোনেন্ট আছে, এখানে হচ্ছে ভাওয়েল ছিল। লেমনের আগে যেহেতু এখানে কনসোনেন্ট আছে, আর লেমন বসবে। শিপের আগেও আমরা কনসোনেন্ট দেখতে পাচ্ছি, আর শিপ বসবে। র্যাবিটের আগেও হচ্ছে আর র্যাবিট বসবে। ইউনিফর্মের আগে কে পারবে বলো তো ইউনিফর্মটা? আচ্ছা, খেয়াল করবে ইউনিফর্ম এখানে উচ্চারণ কি ইউ দিয়ে হচ্ছে না? তাহলে কি হবে? এ ই আই ও ইউ, মানে আমাদের ভাওয়েল থাকলে তো আমরা জানি অ্যান বসবে, কিন্তু ইউ এর উচ্চারণ যদি আবার ইউ এর মতো হয় তখন কিন্তু আবার এ বসবে, ঠিক আছে? এই একটা দুইটা ব্যতিক্রমী রুলস, ওই একটা দুইটাই কিন্তু বেশি করে মাথায় রাখতে হবে, ঠিক আছে? এরপর আমব্রেলা কি হবে বলতো? আমব্রেলাতে কিন্তু অ্যান আমব্রেলাই বসবে, কারণ এখানে কিন্তু ইউ দিয়ে আসলে উচ্চারণ হচ্ছে না, তো আমাদের হচ্ছে সাধারণত অ্যান আমব্রেলাই বসবে। অ্যাপেলের আগে কি বসবে বলতো? অ্যান অ্যাপেল। এলিফ্যান্টের আগে অ্যান এলিফ্যান্ট। ডেস্কের আগে আ ডেস্ক। তারপর ইউনিভার্সিটির আগে কি বসবে বলতো এবার, এটা যাতে কেউ ভুল না করে। ইউনিভার্সিটি, 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 এখানেও কিন্তু ইউ ইকুয়ালস টু উচ্চারণ হচ্ছে ইউ এর মতো, ঠিক আছে? এখানেও ইউ আছে কিন্তু আমব্রেলা উচ্চারণ হচ্ছে না, যার কারণে অ্যান অ্যানই থাকছে। কিন্তু যখন ইউ এর উচ্চারণ ইউ এর মতো হয় তখন আবার ভাওয়েল হলেও অ্যান না বসে এ বসবে, আ ইউনিভার্সিটি, ঠিক আছে? অরেঞ্জ কি হবে? অরেঞ্জ যেহেতু এ ই আই ও ইউ, অ্যান অরেঞ্জ। ক্লিয়ার সবাই? সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ এত সুন্দর করে যুক্ত থেকে এবং কমেন্ট সেকশনে সব জানানোর জন্য। আজকে তোমাদের ক্লাস 6 এর লাস্ট ক্লাসটা ছিল, তোমাদের আশা করি ক্লাস করে তোমাদের ভালো লেগেছে এবং আমার অনেক ভালো লেগেছে তোমাদের এই ক্লাসটা করে। তোমরা এত ইন্টারেক্টিভ ছিলে, সবাই কমেন্ট সেকশনে একদম বলার সাথে সাথে অ্যান্সার দিয়ে দিয়েছো। তোমাদেরকে সামান্য কিছু কথা বলে 1 মিনিটে শেষ করে দিব। আমাদের কিন্তু ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীর অনলাইন প্রোগ্রাম হচ্ছে ভর্তি চলছে। আজকে তোমাদের লাস্ট ক্লাস ছিল, এই ক্লাসটা দেখেই বুঝতে পারছো যে
প্রতি ক্লাসে কিন্তু এভাবে ইংলিশ ফার্স্ট পেপার ইংলিশ সেকেন্ড পেপার ভাগ করে থাকা তোমাদের ক্লাসটা নেওয়া হবে এবং প্রথম ব্যাচের ক্লাস শুরু হবে 10 জানুয়ারি থেকে। এবং এখানে আসলে তোমরা কি কি স্পেশাল কি কি সেবা পাচ্ছ সেটা একটু বলে নেই। প্রিন্টেড প্যারালাল টেক্সট পাবে, মানে প্রতিটা ইউনিট বা লেসন যে আমরা পড়ছি প্রতিটা লেসনের একদম অ্যানালাইসিস করে কি কিভাবে কোশ্চেন আসতে পারে, কোশ্চেনের অ্যান্সার তুমি কিভাবে দিবে। তুমি যদি কোশ্চেনের অ্যান্সার ভালো করে নাও জানো, আমি নিজে থেকে পারছি না, ওখানে কিন্তু একদম মডেল কোশ্চেন আনসারও দেওয়া আছে। এ ধরনের তোমরা কিছু প্যারালাল টেক্সট বুক পাবে। মেধাবী ও অভিভাবক শিক্ষক তোমাদের ক্লাস নেবে। ডেইলি তোমাদের এমসিকিউ এক্সাম থাকবে, মানে যেটা তোমরা পড়ছো সেটা আসলে পারছো কিনা সেটা প্র্যাকটিসের জন্য এমসিকিউ এক্সাম থাকবে। অধ্যায় ভিত্তিক তোমরা সিকিউ এক্সামও পাবে। তার পাশাপাশি সার্বক্ষণিক কিউএনএ সার্ভিস, এটা খুবই ইম্পর্টেন্ট। কেন, যে কোনো সময় রাত্রেবেলা হয়তো তোমার মনে হচ্ছে যে আমি একটা খুবই একটা হচ্ছে কঠিন কোনো কিছু একটা পড়ছি, এখন জানি না যে আসলে কিভাবে এটা ডাউট সলভ করতে পারছি না, তখন তুমি কিউএনএ সার্ভিসে তোমার কোশ্চেনটা করে দিলে সাথে সাথে কোনো একটা টিচার কিন্তু তোমাকে অ্যান্সার দিয়ে দিবে। তার মানে এই সার্ভিসটা পাচ্ছ। তার পাশাপাশি তোমরা এই সবকিছু প্যারালাল টেক্সট পেয়ে যাবে, প্যারালাল টেক্সট অলরেডি বলা হয়েছে, এবং তোমাদের কোর্স প্ল্যানও আছে। এই সবকিছু কিন্তু তোমরা কন্ট্যাক্ট করলেই এখান থেকে পেয়ে যাবে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। আজকে ক্লাসটা নিয়ে অনেক ভালো লাগলো। সকলে ভালো থাকো এবং সুস্থ থাকবো। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোন ক্লাসে।